হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির ওয়ান শট ক্লাস। তো আমরা আজকের যে চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আসলে আমরা প্রায়শই দেখা যায় যে মুখস্থ করে ফেলি এবং এখানে আসলে বেশ বোঝার কিছু জিনিসপত্র আছে। যদি এগুলা ভালো মতন বুঝতে পারো তাহলে আমাদের সিকিউ সলভিং বলো বা এমসিকিউ সলভিং বলো সেগুলো খুবই সহজ হয়ে যাবে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ক্লাসটা যতক্ষণ হচ্ছে একটু মনোযোগ দিয়ে পুরোটা বুঝতে হবে। যদি বুঝে ফেলতে পারো একবার তাহলে এই চ্যাপ্টারের মতন সহজ চ্যাপ্টার আর একটাও নাই। কিন্তু যদি মুখস্থ করতে চাও যে হ্যাঁ এখানে ল্যামডা হয়, এটা এরকম হলে 90 ডিগ্রি হয়, এরকম যদি মুখস্থ করো তাহলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব এবং হোপফুলি খুবই কম্প্যাক্ট একটা ক্লাস হবে এবং খুব মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত থাকতে পারো তাহলে আর এই চ্যাপ্টারে ইনশাল্লাহ কোনো সমস্যা তোমার হবে না। চলো শুরু করি তাহলে। আমাদের একদম প্রথমে আশা করি সাউন্ড টাউন সবকিছু ঠিক আছে। জোস। ওকে, সবার আগে এখানে হলো আমরা সবকিছু তোমার এখন নোট করার দরকার নাই, জাস্ট কনসেন্ট্রেট করো। হ্যাঁ, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। আমাদের এখানে এখন লেখার কিছু নাই। ক খ এর যে শিটগুলো আমরা দিয়ে দিব ওইগুলা পড়লেই তোমার ক খ ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এর বাইরে আসলে আলাদা করে আর ক খ পড়া লাগবে না। ঠিক আছে? ওকে, তো দেখো এখানে চলে যাই। আমাদের কি বলছে? পর্যাবৃত্ত গতি, অধ্যায়টার নাম পিরিয়ডিক মোশন। কি বললো? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটা তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, এই যে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে, একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এটার মানেটা কি আসলে? দেখো কি বলতে চাচ্ছে, যে সাপোজ আমাদের এখানে কোনো একটা কণা আছে, আমরা কি করলাম, এই কণাটা মনে করো যে ঘুরে ফিরে আবার আগের এই পজিশনে আসলো। আমাদের কণাটা মনে করলাম এটা হচ্ছে সেই হলুদ কালারের কণাটা, এই কণাটা হচ্ছে এরকম ঘুরে ফিরে আবার আগের জায়গাতে আসলো। এই যে পজিশনটা আছে, এই যে পজিশনটা আছে সেই পজিশনটা আমি নাম দিলাম এ বিন্দু। তো খেয়াল করলাম যে এখানে যেই হলুদ বিন্দুটা আছে সেটা ঠিক 10 সেকেন্ড পর পর ঠিক এ বিন্দুকে অতিক্রম করে। 10 সেকেন্ড হয়, আবারও সেটা এই বিন্দুকে অতিক্রম করে, আবার 10 সেকেন্ড পরে আবারও সেটা এই বিন্দুকে অতিক্রম করে, এবং প্রত্যেকবারই সেটা এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে। এরকম করে অতিক্রম হচ্ছে না, সবসময় একই দিক থেকে সেটা অতিক্রম করছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। একটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা মনে করি পর্যাবৃত্ত গতি মানেই মনে হয় বৃত্তাকার গতি, কিন্তু বৃত্তাকার গতি হওয়া লাগবে এটা ম্যান্ডেটরি না। তুমি সংজ্ঞার মধ্যে পড়ো, এটা তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, এই যে এটা তার গতিপথ, সাদা কালারটা হচ্ছে তার গতিপথ, কোনো একটা নির্দিষ্ট বিন্দু মানে এই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ ধরলাম 10 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে এই হলুদ কালারের বস্তুটার যে গতিটা, সেই গতিটাকেই আমরা বলছি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এখন আসো পর্যায় কাল জিনিসটা কি। এই যে বললাম না যে 10 সেকেন্ড পর পর এটা আবার আগের জায়গাতে আসছে, তাহলে এই যে কতক্ষণ সময় পর পর বস্তুটা ঘুরে আবার আগের জায়গায় আসে, সেই সময়টাকে আমরা বলছি পর্যায় কাল। কাল মানে সময়, পর্যায় মানে পুরো একটা পিরিয়ড, যেটা এই পুরাটা সম্পন্ন হতে যে সময়টা লাগছে, পুরো ঘুরে আবার আগের জায়গায় আসতে তার যে সময়টা লাগছে, সেই সময়টাকে আমরা বলছি পর্যায়কাল। ওকে, এইবার আসো অসিলেটরি মোশন বা স্পন্দন গতি বলতে আমরা কোনটাকে বলবো। এখানে বলছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময়, কি বললো, যে পর্যায়কালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে এর গতিকে আমরা বলবো স্পন্দন গতি। তার মানেটা কি দেখো, যদি আমাদের কোনো একটা কণার গতি এরকম হয় যে সাপোজ আমাদের এইখানে হচ্ছে মনে করলাম এটা হলো কি আমাদের সেই এ বিন্দু, তো কি হলো যে আমাদের কোনো একটা কণা যদি আমি আগে চিন্তা করে নেই, সাপোজ এখানে হচ্ছে আমাদের কোনো একটা কণা আছে। ঠিক আছে, এই কণাটা কি করছে, এই কণাটা হলো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় আবার অন্যদিকে আসছে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলছি স্পন্দন গতি। আবারও বলছি, স্পন্দন গতি কোনটা, যে দেখো পুরো পর্যায়কাল বলতে আমরা কোনটাকে বুঝতাম, যে বস্তুটা ঘুরে আবার যখন আগের জায়গাতে আসবে সেই পুরা সময়টাকে আমরা বলতাম পর্যায়কাল বা টি দিয়ে প্রকাশ করতাম। এখন দেখো এই যে বস্তুটা আছে সে তার পুরো পর্যায়কালের অর্ধেকটা সময় যাচ্ছে একদিকে এবং বাকি অর্ধেক সময়, অর্থাৎ
এই পাশ থেকে তার এই পাশে আসতে সময় লাগছে t/2 সেকেন্ড, এবং যখন এখান থেকে সে আবার এখানে আসছে তার আবারও সময় লাগছে t/2 সেকেন্ড। তাহলে দেখো এখানে বলছে যে পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, আর বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলছে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলছি স্পন্দন গতি। এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ভাই এটাকে পর্যাবৃত্ত গতি আমরা কেন বলছি? পর্যাবৃত্ত গতি হলে তো একটা লুপের মতন হয়, যে বস্তুটা ঘুরে আবার আগের জায়গাতে আসছে, ঘুরে আবার আগের জায়গাতে আসছে। তাহলে এখানে তো বস্তুটা আসলে দেখে মনে হচ্ছে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, তাহলে এটা তো আসলে পর্যাবৃত্ত গতির মতন হলো না। কিন্তু আসলে লক্ষ্য করো এটাও পর্যাবৃত্ত গতির মতন হবে। কিভাবে হবে খেয়াল করো, যে আমাদের পর্যাবৃত্ত গতি শর্তটা কি ছিল, যে নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। তাহলে দেখো আমি মনে করলাম যে এ হচ্ছে আমার সেই নির্দিষ্ট বিন্দুটা। খেয়াল করো আমরা যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, তাহলে সে যখন, আচ্ছা এ বিন্দু থেকে চিন্তা করা দরকার নেই, আমরা এই এক পাশ থেকেই চিন্তা শুরু করি। খেয়াল করো প্রথমে সে কি করলো, এই ডান দিকে গেল, তারপরে আবার বাম দিকে আসলো। টোটাল কতক্ষণ সময় তার লাগলো? টি সময় লাগলো। খেয়াল করো এই টি সময় কিন্তু বস্তুটা আবার এই কর্নারে যে বিন্দুটা ছিল, এই কর্নারে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটাকে কিন্তু একই দিক থেকে অতিক্রম করছে, এটাকে একই দিক থেকে অতিক্রম করছে। অর্ধেক সময় গেল, আবার বাকি অর্ধেক সময় আসলো, কিন্তু টি সময় পর পর কিন্তু আমাদের এই কর্নারে যে বিন্দুটা ছিল ধরলাম সি বিন্দু, সেই সি বিন্দুটাকে কিন্তু এই সবুজ কণাটা সবসময় একই দিক থেকে অতিক্রম করছে, একই দিক থেকে অতিক্রম করছে। হ্যাঁ তুমি বলতে পারো কেন ভাই এটা তো বাম দিকেও আসছে, কিন্তু টি সময় পর পর কিন্তু সে এই দিকে স্টার্ট নিচ্ছে, টি সময় পর পর সে একই দিকে স্টার্ট নিচ্ছে, টি সময় পর পর সে একই দিকে স্টার্ট নিচ্ছে। তো যেহেতু আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করলো যে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করা, এই কন্ডিশনটা যেহেতু ফুলফিল হলো, সেই কারণে আমরা বলছি যে এইটাও একটা পর্যাবৃত্ত গতির মধ্যে পড়বে। এছাড়াও আর একটা নাইস এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে যে মনে করলাম আমাদের এখানে একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথ বরাবর এখানে একটা বিন্দু চিন্তা করলাম, যেই বিন্দুটা এই দিক বরাবর ঘুরে আবার আগের জায়গাতে ফেরত আসছে। এখন তুমি এটা দেখছো টপ ভিউ, উপর থেকে দেখছো, কি দেখছো, যে এখানে যেই সবুজ কণাটা আছে সেটা ঘুরে আবার আগের জায়গাতে আসছে, ঘুরে আবার আগের জায়গাতে আসছে, ঘুরে আবার আগের জায়গাতে আসছে। কিন্তু তুমি যদি উপর থেকে না দেখে, এই জিনিসটাকে উপর থেকে না দেখে তুমি যদি একটু সাইড থেকে দেখো, তাহলে তুমি কি দেখবা? তাহলে তুমি দেখবা যে একটা এরকম উপবৃত্তাকার পথে, তুমি দেখবা যে এরকম একটা উপবৃত্তাকার পথে একটা কণা সেটা এইভাবে করে ঘুরে আসছে, এইভাবে করে ঘুরে আসছে, এইভাবে করে ঘুরে আসছে। তুমি কিন্তু একটু টপ ভিউ, এটা ছিল একদম টপ ভিউ, এটা ছিল একদম পুরো টপ ভিউ, মানে একদম উপর থেকে দেখছো, খাড়া উপর থেকে দেখছো। এইটা হলো আবার টপ সাইড ভিউ, টপ আর সাইড ভিউ এর মাঝামাঝি। হ্যাঁ, মানে উপর থেকেও দেখছো না আবার পুরো সাইড থেকেও দেখছো না, মানে একটা অ্যাঙ্গেলে দেখছো তুমি এইরকম অবস্থাতে। এবার চিন্তা করে দেখো যদি একদম পুরোপুরি তুমি সাইড ভিউ নাও, সাইড ভিউ নাও, তাহলে জিনিসটা কি হবে? যখন সাইড ভিউ নিবা তখন বিষয়টা এরকম হবে যে আমাদের কণাটা যখন এই সাইডে আসে তখন কিন্তু, আমি এটাকে একটু বড় করে আঁকি, ওকে, তুমি যখন একদম টপ ভিউটা দেখবা তখন দেখবা যে কণাটা যখন এই জায়গাতে আসে তখন এইরকম ভিউতে দেখবা যে সবুজ কণাটা এখানে আছে, আর এরকম ভিউতে দেখা যাবে কণাটা এখানে আছে। এটা কি ভিউ? এটা একদম সাইড ভিউ, এটা হচ্ছে একদম সাইড ভিউ। তো যখন কণাটা এই জায়গাতে গেল তখন আমরা পার্সপেক্টিভ ভিউ থেকে দেখব বা টপ সাইড ভিউ থেকে দেখব এটা এখানে আছে, আর এই কণাটা চলে যাবে এইখানে। তারপর যখন এটা এখানে আসবে তার মানে আসলে কণাটা এখানে আসলো, তার মানে আসলে কণাটা এখানে আসলো। এরপরে যখন কণাটা এখানে চলে গেল, তারপরে কণাটা এখানে আসলো, তারপরে কণাটা এখানে আসলো। এরপরে যখন এখানে আসলো তখন তার মানে এটা এখানে, তার মানে এটা এখানে। তো খেয়াল করে দেখো আসলে কিন্তু যেটা হচ্ছে যে কণাটা কিন্তু এইভাবে করেই ঘুরছে। এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এটা আমাদের সেই নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুকে সবসময় আমাদের এই কণাটা একই দিক থেকে অতিক্রম করছে। কিন্তু আমরা সাইড ভিউ থেকে দেখার কারণে আমাদের কাছে মনে হচ্ছে কই এখানে তো একবার বামে যায় একবার ডানে যায়, একবার বামে যায় একবার ডানে যায়। তো সেই হিসাবে চিন্তা করলে এরকম সরলরৈখিক যে গতিগুলো আছে এটা কিন্তু পর্যাবৃত্ত গতিও আমরা বলতে পারবো, কিন্তু এটা পর্যাবৃত্ত গতির একটা রূপ।
সেটাকে আমরা স্পন্দন গতি বলছি। তাহলে যদি কখনো এরকম প্রশ্ন আসে যে পর্যাবৃত্ত গতি কি, মানে পর্যাবৃত্ত গতিটা হচ্ছে একটা বড় অংশ, বুঝছো? পর্যাবৃত্ত গতি যেটা সেটা হচ্ছে মনে করো একটা বড় সেট, হ্যাঁ? আর সে বড় একটা সেটের মধ্যে, সেই বড় একটা সেটের মধ্যে খুব পিচ্চি একটা সেট হচ্ছে আমাদের স্পন্দন গতি। এটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। এটা হচ্ছে গিয়ে কি, এটা হলো গিয়ে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি, আচ্ছা, এটা গেল স্পন্দন গতি। আর বড় যেই সেটটা আছে সেই সেটটা আমরা বলছি পর্যাবৃত্ত গতি। আশা করি ছবিটা দেখলে এখন ক্লিয়ার হয়ে গেল যে স্পন্দন গতিটা আসলে এক ধরনের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তার মানে দেখো, সকল স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু একটা স্পন্দন গতি না। একজন বলেছো যে ভাইয়া স্যাটেলাইটের গতিটা কি পিরিয়ডিক মোশন কিনা? অবশ্যই পিরিয়ডিক মোশন। কারণ কি, দেখো কয়টা কন্ডিশন, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে, তাহলে এটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি হবে। ওকে, তাহলে আশা করি আমরা এই দুটো সংজ্ঞা ক্লিয়ার হয়েছি যে এখানে গুরুত্বপূর্ণ যেটা অবজেক্টিভের জন্য লাগে, যে স্পন্দন গতি কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। আবার এরকম কখনো না ফাঁদে পা ফেলো যে পর্যাবৃত্ত গতি হচ্ছে এক ধরনের স্পন্দন গতি, না, স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। ওকে, তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে এর গতিকে স্পন্দন গতি বলে। খেয়াল করো, শুরু হয়েছে কি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো একটা কণা, মানে এইটার একটা রূপ হচ্ছে স্পন্দন গতি। ওকে, ফেয়ার এনাফ। এবার আসো আমরা দেখি যে আমরা স্পন্দন গতিটা তো দেখলাম, কিন্তু স্পন্দন গতিরও আবার আরেকটা সাবসেট আছে, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। খেয়াল করো, সরল ছন্দিত স্পন্দন হওয়ার কিছু বিশেষ শর্ত আছে। আমরা এতক্ষণ দুইটা গতি নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, সেইটার একটা অংশ ছিল স্পন্দন গতি, আর স্পন্দন গতির আরেকটা পার্ট হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। খেয়াল করো কি বলছে, কম্পনশীল কোনো বস্তু, দেখো শুরুই হয়েছে কি দিয়ে, কম্পনশীল বস্তু দিয়ে। কম্পনশীল মানে আমরা কাদেরকে বলতাম, এই যে স্পন্দন গতি যাদের আছে তারাই কিন্তু আসলে কম্পিত হচ্ছে, তাদের গতিটাকে আমরা বলতাম কম্পনশীল গতি। তাহলে কম্পনশীল কোনো বস্তু কণার ত্বরণ যদি সাম্যাবস্থা থেকে এর সরণের সমানুপাতিক হয়, সাম্যাবস্থা থেকে এই কণাটির সরণের সমানুপাতিক হয় এবং সর্বদাই সাম্যাবস্থা অভিমুখী হয়, তাহলে আমরা ওই ধরনের গতিকে বলি সরল দোল গতি। তাইলে বিষয়টা আসলে কি বলতে চাইলো আমি জাস্ট আগে একটু লিখি। আমরা এতদিন পর্যন্ত যা কিছু পড়ে আসছি ফিজিক্সের মধ্যে, সেইখানে আমাদের ত্বরণটা ছিল সুষম। 9-10-এ তুমি গতির যত সমীকরণ শিখছো, বা আমাদের এই যে তোমার ইয়াতেও মোটামুটি আমাদের বল অধ্যায় বলো বা হচ্ছে এই সমস্ত অধ্যায়গুলোতে আমাদের ত্বরণটা কিন্তু ছিল সুষম, অর্থাৎ এটা কনস্ট্যান্ট ছিল। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট ছিল না অনেকগুলা জায়গাতে, যখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করেছিলাম, যে বলটা পরিবর্তন হচ্ছে তাহলে ত্বরণটাও তো পরিবর্তন হচ্ছে, তো সেইটা একরকম। কিন্তু আমরা যখন তোমার নর্মালি যে v is equals to u plus at এই টাইপের ফর্মুলাগুলা নিয়ে যখন কাজ করি, বা ধরো s is equals to ut plus half at স্কোয়ার, এই টাইপের ফর্মুলাগুলা নিয়ে যখন কাজ করি, তখন কিন্তু আমাদের যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে সুষম থাকে বলে আমরা এই সূত্রগুলো লিখতে পারি। যদি ত্বরণ সুষম না থাকতো তখন আমরা কিভাবে সরণ বের করতাম, তখন আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে করতে হতো। কিরকম, যে ধরো আমাদের হচ্ছে v সমান সমান কি আছে, v সমান সমান আমরা বলতে পারি ds বাই dt। আচ্ছা, তাহলে ds সমান সমান কি হবে, ds সমান হবে হচ্ছে v dt। আচ্ছা, আবার v সমান সমান কি লেখা যায়, v সমান সমান আমরা লিখতে পারি যে u প্লাস at, v সমান সমান লিখতে পারি আদিবেগ প্লাস at ইন্টু dt। তো তাহলে এখান থেকে আমাদের ওই যে এটা যদি আবার টাইমের সাথে ডিপেন্ডেন্ট হয়, তখন কিন্তু এটা সহ আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তো যাই হোক, এগুলো আমাদের আপাতত স্কোপের বাইরে, যেহেতু গতিবিদ্যা অধ্যায়টা আমাদের নাই, তাই ওগুলা নিয়ে চিন্তা করে লাভ নাই। কিন্তু জেনে রাখো, আমাদের যে সূত্রগুলা ছিল, এই সূত্রগুলা কিন্তু ছিল সুষম ত্বরণের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, সুষম ত্বরণের জন্য অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু আমাদের এইবার দেখো কথাটা কি বলছে, যে বস্তু কণার যে ত্বরণটা হবে, সেই ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কণাটার সরণের সমানুপাতিক। অর্থাৎ ত্বরণটা যেটা, সেইটা নাকি সরণের সমানুপাতিক।
কোনো একটা বস্তু কণা যখন মুভ করছে, স্পন্দন গতিতে মুভ করছে, তখন তার ত্বরণটা হলো সরণের সমানুপাতিক এবং সেটা নাকি সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী। অর্থাৎ ত্বরণটা যেদিকে, সরণটা তার উল্টা দিকে। এটা কিভাবে আসলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখব। কিন্তু এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা আসলো বা যেই সম্পর্কটা আসলো, এটাই হচ্ছে সরল দোলগতির সম্পর্ক। যদি আমাদেরকে কখনো বলে যে একটা গতির কথা বললো, যে বলতো এই ধরনের গতিটা কি সরলসন্ধিত গতি, তখন তুমি আগে প্রুফ করার চেষ্টা করবা যে এই বস্তুটা কণার যে ত্বরণ, সেই ত্বরণটা কি এইরকম সম্পর্ক মেনে চলে কিনা। যদি এরকম সম্পর্ক মেনে চলে, তাহলেই একমাত্র আমরা বলতে পারবো যে বস্তু কণাটার গতিটা হচ্ছে সরল দোল গতি। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা একটু ব্যাখ্যা করি, এটা আসলে কি বোঝাচ্ছে, কেন এটা এরকম হলো। খেয়াল করো, এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, গ্রাফটা মানে ছবি টবি দেখতে পাচ্ছ, যদিও সাদা কালার দিয়ে করা, আশা করি দেখতে সমস্যা হচ্ছে না। এইখানে আসলে একটা স্প্রিং রাখা আছে এবং স্প্রিং এর সাথে একটা ব্লক যুক্ত করা আছে। তো এই ব্লকটা যুক্ত করে আমরা এই দ্বিতীয় যেই ঘরটা আছে বা দ্বিতীয় যেই ছবিটা আছে, এটার দিকে একটু লক্ষ্য করো। একটা দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে একটা স্প্রিং এর সাথে আবার একটা ভর যুক্ত করে দেওয়া আছে, হ্যাঁ। এবং এইখানে স্প্রিংটা একদম নিউট্রাল অবস্থায় আছে। তার মানে কি, যে আমি জাস্ট স্প্রিং এর সাথে, স্প্রিং এর হুকের সাথে বা স্প্রিংটার সাথে এই বস্তুর একটা হুককে জাস্ট আটকায় রেখে দিছি এই জায়গাতে। আচ্ছা, এইবার চিন্তা করো, যদি আমরা এই ব্লকটাকে ধরে একটু পিছনের দিকে পুশ করি, তারপরে ছেড়ে দেই, তখনই আমাদের কমন সেন্স কি বলে যে কি হতে যাচ্ছে। আমি যদি এটাকে একটু পুশ করে ছেড়ে দেই, তখন দেখব যে আমাদের ব্লকটা এরকম সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু ভাইয়া ব্লকের একটা ত্বরণ আছে এবং ওই যে সাম্যাবস্থান থেকে যে আমি ওটাকে একটু বিচ্যুত করলাম, তাহলে ওর একটা সরণও আছে। তো এখানে আমাকে যদি আমি দেখি যে হ্যাঁ, ত্বরণ আর সরণের সম্পর্কটা a is proportional to মাইনাস এক্স এর মতন, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এর গতিটা হলো সরল ছন্দিত গতি। ঠিক আছে, যেমন দেখো, আমরা যখন কোনো একটা পরন্ত বস্তু থাকে, ধরো কোনো একটা পরন্ত বস্তু আছে, একটা পরন্ত বস্তু আছে, তো আমরা যদি দেখি যে হ্যাঁ, বস্তুটার ত্বরণ হচ্ছে g, এটা হচ্ছে 9.8 ত্বরণে পড়ছে, তখন আমি বলি যে হ্যাঁ, এটা মুক্তভাবে পরন্ত একটা বস্তু। কি দেখে বুঝলাম এটা মুক্তভাবে পরন্ত বস্তু? আমি দেখলাম যে ওর যে ত্বরণটা সেটা কি জি এর সমান কিনা। তাহলে আমি ডিসিশন দিতে পারি যে হ্যাঁ, ঠিক আছে, এটা হলো একটা মুক্তভাবে পরন্ত বস্তু। তো ঠিক তেমনি এখানেও বিষয়টা এরকম যে আমরা আসলে বের করতে চাই যে এই গতিটা কি আসলে সরল ছন্দিত গতি কিনা। তাহলে সরল ছন্দিত গতি কিনা এটা প্রুফ করার জন্য আমাকে যেটা করতে হবে, দেখাতে হবে যে a is proportional to মাইনাস এক্স কিনা। যদি এটা হয়, তাহলে আমি বলবো স্প্রিং ব্লকের গতিটা সরল ছন্দিত গতি। আর যদি এরকম সম্পর্ক এদের মধ্যে না থাকে, তাহলে আমি বলবো যে ভাই, এরা সরল ছন্দিত গতি না। তাহলে এইটুকু মাথার মধ্যে ঢুকছে কিনা যে আমরা সরলছন্দিত গতি বলতে হলে কি কন্ডিশনটা ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে a is proportional to মাইনাস এক্স। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার দেখো, যে আমাদের কি বলছে এখানে, যে যখন এই x is equals to 0 কথা আমি বললাম, বা ধরো আমাদের হলো এইখানে যখন স্প্রিং ব্লক সিস্টেমটাকে আমরা রাখছি x is equals to 0 পজিশনে যখন রাখছি, এখান থেকে আমরা কি করলাম, ধরো একটু টান দিয়ে আমরা ছেড়ে দিলাম, বলো তো যখন যেই মুহূর্তে আমি এটাকে ছেড়ে দিব, তখন কিন্তু ব্লকটা বাম দিকে একটা আসার টেন্ডেন্সি দেখাবে। তাহলে বাম দিকে যখন এটা আসবে, তখন কিন্তু তার উপরে একটা বল কাজ করছে, স্প্রিং জনিত যেই বলটা, সেই বলটা কাজ করছে, এবং বল কাজ করার মানেই বস্তুটার উপরে একটা ত্বরণ কাজ করছে। বল কাজ করলেই তো ত্বরণ কাজ করে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ব্লকটা, সেই ব্লকটার উপরে বল কাজ করছে এই দিক বরাবর, এবং সরণ যদি আমি কখনো বলতে চাই, সরণ সবসময় কিন্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থান। তাহলে বস্তুটার আদি অবস্থান ছিল 0 আর শেষ অবস্থান কিন্তু এইখানে, মানে বস্তুটা আদি অবস্থা থেকে এই জায়গাতে আছে। তাহলে আমাদের বস্তুটার যে সরণ, খেয়াল করো, সরণটার দিক যেদিকে, বলের দিক মানে ত্বরণের দিক তার উল্টা দিকে।
তার উল্টা দিকে। এবং বলতো বস্তুটাকে টেনে যখন আমি ছেড়ে দিব তখন সে এই দিকে কি অনেক ফাস্ট আসা শুরু করবে, এই দিকে অনেক ফাস্ট আসা শুরু করবে। তো আমরা এইখানে একটা জিনিস দেখলাম যে আমাদের ত্বরণ যেটা আছে এবং সরণ যেটা আছে সেটা কিন্তু একটা আরেকটার উল্টা দিকে, একটা আরেকটার উল্টা দিকে। তো এই জন্যে আমি এখানে মাইনাস যে সাইনটা আছে সেটাকে আমি লিখতে পারলাম। এখন দেখো যে যখন আবার এই বস্তুটা যখন আবার এই সাম্যাবস্থা অতিক্রম করে আবার বাম দিকে সরে যাবে, সাম্যাবস্থা অতিক্রম করে যখন আবার বাম দিকে সরে যাবে, তখন কিন্তু এই যে যে ব্লকটা আছে সেই ব্লকটা তখন আবার একটা শেষ বেগ অর্জন করে মানে জিরো হয়ে গিয়ে তারপরে এটা আবার ডান দিকে সরে আসা শুরু করবে। তো মেইন কাহিনী কি হয় এটা তোমরা জানো, একটা স্প্রিং ব্লক সিস্টেমের জন্য যখন একটা স্প্রিং ব্লক সাম্যাবস্থায় আছে সেখান থেকে যখন আমি ওকে একটু বিচ্যুতি ঘটালাম, ছেড়ে দিলাম, তারপর সেটা সাম্যাবস্থান থেকে প্রসারিত হয়, আবার একটু পরে সংকুচিত হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়। তো তাহলে চলো আমরা একটু প্রুফ করার চেষ্টা করি যে এই ধরনের গতিটা কি আসলে কিনা, আমাদের সরল ছন্দিত গতি কিনা। এটা অবশ্যই প্রুফ করা দরকার আছে, কারণ আমরা তো মুখে বললেই হবে না যে এটা একটা সরল ছন্দিত গতি, আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে হ্যাঁ এই ধরনের গতিটা একটা সরল ছন্দিত গতি। তো আমাদের এখানে একটা স্প্রিং রাখা ছিল, একটা স্প্রিং রাখা ছিল এবং আমরা একটা ব্লক নেই, ধরো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই ব্লকটা। আচ্ছা, খুব ভালো কথা, এটাকে একটু ছোট করে ফেলি। ওকে, তো আমরা এখন যেটা করছি খেয়াল করো, এই যে আমাদের কাছে যে স্প্রিং ব্লকটা আছে সেটাকে আমি ধরে একটু এক্সটেন্ড করলাম। স্প্রিং ব্লক যে সিস্টেমটা আছে এটাকে আমি ধরে একটুখানি এক্সটেন্ড করলাম। কোন দিকে এক্সটেন্ড করলাম বলো তো? আমি ডান দিকে এভাবে ধরে এটাকে এক্সটেন্ড করলাম। আমি বল প্রয়োগ করছি এই দিক বরাবর, এটা হচ্ছে আমার সেই এক্সটার্নাল বলটা। এবং এই রকম টান দিয়ে যখন ধরে আসি, লক্ষ্য করো যখন আমি এটাকে এক্স পরিমাণ প্রসারিত করে ব্লকটাকে যখন আমি ধরে আসি তখন কিন্তু বস্তুটা স্থির অবস্থায় আছে। কেন স্থির অবস্থায় আছে? কারণ এর উপরে দুইটা বল কাজ করছে ব্লকটার উপরে। একটা হলো আমি বাহ্যিক বলে এটাকে টান দিয়ে ধরে রাখছি, আর একটা হলো স্প্রিং জনিত একটা বল আছে, একটা স্প্রিং জনিত বল আছে। ঠিক আছে, একটা এক্সটার্নাল বল আছে আর একটা হলো স্প্রিং জনিত বল আছে। তো একদম শুরুতে আমাদের কিন্তু এই যে এক্সটার্নাল বল যেটা আমি প্রয়োগ করলাম এবং আমাদের যে স্প্রিং জনিত বল সেটার মান কিন্তু একই রকম, কারণ তা না হলে বস্তুটাকে এক্স দূরত্বে আমি ধরে রাখতে পারতাম না। তাহলে অবশ্যই এক্সটার্নাল বল এবং এই স্প্রিং জনিত বল দুইটা পরস্পরের সমান। মাইনাস সাইনটা কেন দিলাম? কারণ একটার দিক আর একটার দিকের উল্টা দিকে, এই জন্য। এখন হঠাৎ করে আমি কি করব জানো? হঠাৎ করে আমি হচ্ছে, আচ্ছা হঠাৎ করে ব্যাপারটায় আসতেছি, বলতো এই যে এফ এক্সটার্নাল এটা সমান সমান আমি কি লিখতে পারি? কে ইন্টু এক্স লিখতে পারি না? কারণ স্প্রিং এর জন্য তো আমরা জানি যে এই এফ এক্সটার্নাল যেটা সেটা সমান সমান হবে কে ইন্টু এক্স, কে মানে স্প্রিং কনস্ট্যান্ট যেটা সেটা। আচ্ছা, তাহলে কে এক্স সমান সমান আসলো মাইনাস এফ এস। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমি তো আর সারা জীবন এটাকে ধরে রাখবো না, এক্সটার্নাল বলটা দিয়ে এটাকে তো আমি ধরে রাখবো না। এখন আমি কি করব? আমি এই বস্তুটাকে ছেড়ে দিব। তাহলে যখন আমি এটাকে ছেড়ে দিব তখন ওর উপরে এখন আর কয়টা বল কাজ করছে বলতো? এই যে বস্তুটাকে আমি টান দিয়ে ধরে স্থির অবস্থায় রাখছিলাম, যেই মুহূর্তে আমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমাদের ব্লকটার উপরে আর একটা বল কাজ করছে, সেটা হলো এফ এস। তাহলে আমরা যদি এখন লিখি যে বস্তুর উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বলের সমষ্টি সমান সমান এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, যে একটা ব্লক ছিল এই ব্লকের উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বলের যোগফল সমান সমান এম ইন্টু বস্তুর ত্বরণ। তো ভাই খেয়াল করো তো, আমাদের এখন এই বস্তুটাকে যখন আমি এফ এক্সটার্নালটা সরায় দিলাম, এটা যখন সরায় দিলাম তখন ওর উপরে শুধু একটা বলই কাজ করছে এফ এস। তাহলে আমরা লিখতে পারি যে ওর উপরে একটা বলই কাজ করছে এফ এস, এটা সমান সমান হচ্ছে এম ইন্টু এ। এফ এস সমান কি বলতো? মাইনাস কে ইন্টু এক্স সমান সমান এম এ। তাহলে খেয়াল করো এটা কিন্তু আমাদের ওই সিস্টেমের ত্বরণ বা এই ব্লকটার ত্বরণ কিন্তু এ, ব্লকটার যে ত্বরণ সেই ব্লকটার ত্বরণ কিন্তু এ। তাহলে আমি লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু মাইনাস
k/m ইন্টু এক্স। তো খেয়াল করে দেখো এইখানে যে পার্টটা আছে, কে স্প্রিং কনস্ট্যান্ট, এম হচ্ছে ব্লকের ভর, তাহলে পুরো জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি এখান থেকে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে আমি নিশ্চিত হলাম যে ঠিক আছে, আমাদের যেই ব্লকটা আছে সেই ব্লকের যে ত্বরণ, সে ত্বরণটা হলো সরণের সমানুপাতিক এবং সামনে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইনটা কি নির্দেশ করে? খেয়াল করো, ত্বরণটা সবসময়, ত্বরণের দিক, এগুলা গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য, একটু খাতায় লিখে রাখো। ত্বরণের দিকটা সর্বদা, ত্বরণের দিক হয় সর্বদা সাম্যাবস্থানের দিকে, সাম্যাবস্থানের দিকে। ত্বরণের দিকটা হয় সব সময় সাম্যাবস্থানের দিকে। আর সরণের দিকটা কোন দিকে হয়? ত্বরণের দিক হয় সর্বদা সাম্যাবস্থানের দিকে। আর ত্বরণের ডিরেকশনটা হয়, আর সরণের ডিরেকশনটা হয়, সরণের দিক হয় হবে সাম্যাবস্থান থেকে বাইরের দিকে। সাম্যাবস্থান থেকে বাইরের দিকে। ঠিক আছে, যে সরণের দিকটা হবে কোন দিকে? সাম্যাবস্থান থেকে বাইরের দিকে। তাহলে ভাই একদম সহজ জিনিস দেখো, যে আমাদের এইটা ছিল সাম্যাবস্থান, বস্তু যেখানেই থাকুক না কেন সরণের হিসাবটা সবসময় হবে সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, সবসময় সাম্যাবস্থান থেকে বাইরের দিকে। আর ত্বরণটা সবসময় কোন দিকে হয়? ত্বরণটা হয় সবসময় এই দিক বরাবর, ত্বরণটা হয় সবসময় এই দিক বরাবর। ত্বরণের দিকটা সবসময় সাম্যাবস্থানের দিকে। কেন ত্বরণের দিক সাম্যাবস্থানের দিকে? কারণ বলতো, ত্বরণটা জেনারেট হচ্ছে কিসের কারণে? আমাদের স্প্রিং বলের কারণে, এফএস এর কারণে। তো এফএসটা আসলে কি? রিস্টোরিং ফোর্স না, প্রত্যয়নী বল। সেটা সবসময় কি চাবে? বস্তুকে সাম্যের দিকে নিয়ে আসতে চাইবে। তাহলে ওই স্প্রিংটা যে বল দিচ্ছে সাম্যের দিকে, সেটার কারণেই তো এই ব্লকটার একটা ত্বরণ কাজ করছে। তাহলে বল যেদিকে দিচ্ছে স্প্রিং এর উপরে, তার উপরে এই দিক বরাবরই কিন্তু ত্বরণটা কাজ করছে। তাহলে ত্বরণটা সবসময় সাম্যের দিকে, কারণ স্প্রিং ফোর্স সাম্যের দিকে, কিন্তু সরণটা সবসময় সাম্যাবস্থান থেকে বাইরের দিকে হবে। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমরা এখন পর্যন্ত যা যা শিখলাম সেগুলো একটু সামারি দেখে আসি। সামারিটা হচ্ছে সিম্পল, যে আমাদের পর্যাবৃত্ত গতিটা কি জিনিস আমরা দেখলাম, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, এটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তারপরে আমরা দেখলাম স্পন্দন গতি কোনটা, যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় আরেক দিকে, এবং এই স্পন্দন গতিটা এক ধরনের পর্যাবৃত্ত গতির মধ্যে পড়বে। এবং 3 নাম্বার হচ্ছে যে আমরা দেখলাম যে সরলছন্দিত গতির জন্য কি হওয়া লাগবে? সাম্যাবস্থান থেকে যে কণাটা, ত্বরণটা সরণের সমানুপাতিক হবে, এবং সর্বদাই ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থা অভিমুখী। দেখো, বস্তু কণার ত্বরণের বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে সাম্যাবস্থানের সরণের সাথে সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। ঠিক আছে, সাম্যাবস্থানের দিকে। আর সরণটা আমরা তো সাম্যাবস্থান থেকে বাইরের দিকে হিসাব করছি। যেমন সাপোজ একটা বস্তু যখন উপরের দিকে উঠে, বস্তু যদি ভূমি থেকে এই জায়গাতে থাকে, তাহলে কিন্তু আমরা সরণটা সবসময়, আদিবিন্দু এটা হলে সবসময় সরণটা কিন্তু এখান থেকেই হিসাব করি। বস্তু উপরে উঠুক বা নিচে নামুক, বস্তু যখন নিচেও নামছে, বস্তুর অবস্থান যদি ভূমি থেকে এই জায়গাতে হয়, বস্তুর সরণ কিন্তু এইটা হবে, কারণ আদিবিন্দু এটা, এটা ধরে নেওয়া, আর সরণ মানে আদি থেকে শেষ। তাহলে এই দিক বরাবর হচ্ছে ওর সরণের দিকটা হবে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে আমরা ভূমিটাকে আদিবিন্দু ধরি না, আমরা সাম্যাবস্থানটাকে আদিবিন্দু ধরে নিচ্ছি। সাম্যাবস্থান মানেটা কি? সাম্যাবস্থান মানে হচ্ছে যেখানে আমাদের নেট ফোর্সটা শূন্য হচ্ছে। তুমি খেয়াল করো, যখন আমরা এখানে এই যে ইয়া করছি, এইরকম একটা পজিশনে যখন আসছে, তখন কিন্তু স্প্রিং জনিত কোনো বল আসলে এই জায়গাটাতে নাই। যেই মুহূর্তে সাম্যাবস্থানে আছে, সেই জায়গাতে কোনো রকম স্প্রিং জনিত বল নাই, বা বস্তুর উপরে নেট ফোর্স কিন্তু ওই সময়টাতে শূন্য। তাহলে সাম্যাবস্থান যদি বলি, যে সাম্যাবস্থান কোনটা? আবার সাম্যাবস্থানটা হচ্ছে, সাম্যাবস্থানের বৈশিষ্ট্য হলো, সাম্যাবস্থানে নেট ফোর্সটা থাকে হচ্ছে শূন্য। এটা হলো একটা মেজর বৈশিষ্ট্য সাম্যাবস্থানের ক্ষেত্রে। জোস। আচ্ছা,
এইবার আসো, আসল পড়াশোনা এখন থেকে শুরু হচ্ছে। সেটা হলো আমরা একটা সরলছন্দিত গতির কণার জন্য গতির সমীকরণ বের করতে চাই। তো ভাই গতির সমীকরণ এটা আবার কি জিনিস? তুমি দেখো গতির সমীকরণ আসলে কি জিনিস এটা আমরা আগেও ছোটবেলায় পড়ছি ক্লাস 9-10-এ থাকতে। তোমার মনে আছে অবশ্যই, আমরা এরকম টাইপের ম্যাথ করতাম যে একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে ইউ বেগে ছেড়ে দেই, যদি একটা বস্তুকে আমি ভূমি থেকে ইউ বেগে ছুড়ে দেই, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতো যে বস্তুটা টি সময় পরে কোথায় অবস্থান করবে দেখাও। তখন আমরা কোন ফর্মুলা ইউজ করতাম? যে h ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো আমাদেরকে আমি তখন জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কখনকার অবস্থান জানতে চাচ্ছেন? তো কেউ যদি আমাকে বলতো যে ভাই আপনি আমাকে বলে দেন তো টি সমান সমান 2 সেকেন্ডে বস্তুর অবস্থান কোথায় হবে, তাহলে আমি এখানে টি এর জায়গায় 2 সেকেন্ড বসাতাম এবং এইচ এর মান যেটা আসতো সেখান থেকে আমি বের করতে পারতাম যে বস্তু কণাটার অবস্থান কোথায়। এই সমীকরণগুলোকেই কিন্তু আমরা বলতাম বস্তুর গতির সমীকরণ। তার মানে আমার গতির সমীকরণ থেকে টার্গেটটা কি? টার্গেটটা কি ভাইয়া? গতির সমীকরণটা থেকে আমি কি অ্যাচিভ করতে চাই? আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে আমি চাই যে কোনো মুহূর্তে কণার অবস্থানটা কোথায় সেটা বের করা। আমি চাই কি যে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে কণার অবস্থান, যে কোনো মুহূর্তে কণার অবস্থান নির্ণয় করতে চাই। যে কোনো মুহূর্ত মানে কি? যে কোনো টাইমে অবস্থান নির্ণয় করতে চাই, করতে চাই। এটা কিন্তু আমার অবজেক্টিভ, এটাই আমার টার্গেট। হ্যাঁ, যে আমি যখন কোনো একটা সমীকরণ বের করার কথা বলবো, টার্গেটটা কি? আমার টার্গেটটা একটাই, সেটা হচ্ছে আমি চাই যে কোনো মুহূর্তে আমার কণাটার একটা অবস্থান নির্ণয় করতে, যেই কণাটা কোথায় আছে সেটা আমি জানতে চাই। যেই সমীকরণের সাহায্যে এটা আমি জানতে পারবো সেই সমীকরণটাকে আমি বলবো গতির সমীকরণ। আচ্ছা, ওকে। এখন দেখো আমরা কি করে সরল ছন্দিত গতির জন্য গতির সমীকরণটা বের করব। এই ছবিটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ব্যাখ্যা করছি। আমাদের টার্গেটটা কি ভাই? আমাদের টার্গেটটা হচ্ছে এখন সরল ছন্দিত গতির একটা সমীকরণ বের করা। সরল ছন্দিত গতির সমীকরণ বের করা। এই যে একটা কণা উপরে যাচ্ছে নিচে নামছে, আমরা আগে যেমন সাইডে আসা যাওয়ার কথা বলছিলাম, ঠিক তেমনি তো কণা উপরে যেতে পারে নিচে নামতে পারে, তাই না? তাহলে ওই যে কণাটা আছে সেটা যে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন অবস্থানে আছে, সাম্যাবস্থান থেকে এক এক সময়ে সেটার অবস্থান সাম্যাবস্থান থেকে এক এক রকম, এক এক রকম, এক এক রকম। আমি চাই যে আমি তোমাকে বলবো যে টাইম ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ডে বস্তুর অবস্থানটা কোথায় আমাকে বলে দাও। তখন যাতে করে আমি একটা সমীকরণ ব্যবহার করে এটা বের করতে পারি যে বস্তুর অবস্থানটা কোথায় আছে। আমার মেইন টার্গেট কিন্তু এইটা, ঠিক আছে? যে আমি ওই যে আগের মতনই যে আমি কণাটার অবস্থান বের করতে চাই, কার সাহায্যে? গতির সমীকরণের সাহায্যে। তাহলে এখন আমরা সেই গতির সমীকরণটা বানাবো যাতে করে এমন একটা সমীকরণ আমি পাই যেই সমীকরণটা থেকে আমি টাইম বসাবো, তারপরে ওই সমীকরণটা আমাকে সরণ বের করে দিবে। তো এই সমীকরণটা বের করার জন্য, এই গতির সমীকরণটা বের করার জন্য আমরা হচ্ছে বৃত্তাকার গতির সাহায্য নিব। আমরা জাস্ট আমাদের কি জানা দরকার? আমাদের সমীকরণটা পাওয়ার দরকার। এই কারণে আমরা একজনের হেল্প নিব, জাস্ট হেল্প। কার হেল্প নিব? আমরা একটা সমদ্রুতিতে ঘূর্ণায়মান একটা বৃত্তাকার গতির হেল্প নিব। জাস্ট এটুকু মাথায় রাখো যে এটা কোনো সরলছন্দিত গতি না, কিন্তু আমরা ওর হেল্পটা নিব এই গতিটাকে ব্যাখ্যা করার জন্য, জাস্ট হেল্পটুকু নিচ্ছি। তাহলে আশা করি অবজেক্টিভ বুঝতে পারছো, আমাদের টার্গেটটা কি বুঝতে পারছো। টার্গেটটা হচ্ছে যে আমরা চাই যে কোনো মুহূর্ত আমি বলবো যে 10 সেকেন্ডে অবস্থান কোথায় বলো। তো আমাকে একটা সমীকরণ তাহলে বের করতে হবে। এই সমীকরণটা বের করার জন্য আমি একজনের হেল্প নিব। কার হেল্প নিব? সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান একটা কণার হেল্প নিব, ঠিক আছে? ওকে, এখন দেখো যে আমরা এভাবে করে চিন্তা করতে পারি। দেখো ভাই যে এখানে একটা কণা আছে, দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ কালারের কণা আছে। এই কণাটা কি করছে? কণাটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে এবং এর যে কৌণিক বেগ, সে কৌণিক বেগ হচ্ছে ওমেগা,
নিশ্চয়ই তোমার মনে ছিল বেগ মানে ছিল সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ মানে কি হবে? কৌণিক বেগের তো সরণ হয় না, কৌণিক সরণ হয়, ডিভাইডেড বাই সময়। তো এরকম একটা এই হলুদ কালারের যে কণাটা আছে সেটা একটা ওমেগা স্পিডে ঘুরছে, হ্যাঁ, সুন্দর একটা সমকৌণিক দ্রুতিতে ঘুরছে, ওমেগা একটা স্পিডে ঘুরছে, খুব ভালো কথা। আমরা এই পাশ থেকে লাইট ফেলছি আর এইখানে রাখছি একটা পর্দা। এখন খেয়াল করো কি হবে যখন আমি হলো এইখানে তোমার করব, লাইট ফেলবো, তখন এই লাইটের একটা ছায়া কিন্তু, এই বস্তুর একটা ছায়া কিন্তু এই পর্দার উপরে এই লাল ডট বিন্দুতে পড়বে। আশা করি লাল ডটটা ক্লিয়ার আছে, এই যে এখানে একটা লাল ডট বিন্দু আছে, ওই লাল ডটের উপরে এসে পড়বে। একটা জিনিস একটু মিস করে ফেলছি, সেটা হলো এখানে একটা কণা না, এটা একটা রড টাইপের, হ্যাঁ, এটা একটা লাঠির মতন। এই লাঠিটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, একটা লাঠি এরকম বৃত্তাকার পথে ঘুরছে। তো খুব ভালো কথা। এখন যেটা হলো যে আমাদের এই লাঠিটা যেহেতু ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, এইটা হলো টি ইজ ইকুয়ালস টু জিরোতে কি অবস্থায় ছিল সেটা আমাদেরকে দেখাচ্ছে। এটা কোন মুহূর্ত? এটা টি ইজ ইকুয়ালস টু জিরোর মুহূর্ত। ভাই আপনি কি করতেছেন? আমি সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ বের করছি। তো ভাই এখানে বৃত্তাকার গতি কেন আসলো? কারণ আমি ওর মোশনটাকে ব্যাখ্যা করার জন্য এইটার হেল্প নিচ্ছি জাস্ট। ওকে, এখন দেখো, বলো তো, আমাদের এই যে কণাটা সেটা যখন এরকম করে ঘুরে আবার আগের জায়গাতে আসবে, তখন কিন্তু আমার ছায়াটাও কি হবে? ছায়াটাও এরকম করে উপরে উঠবে এবং আবার নিচে নামবে, ছায়াটা উপরে উঠবে এবং আবার নিচে নামবে, ছায়াটা উপরে উঠবে আবার নিচে নামবে, মানে ছায়ার মাথাটা আর কি। ছায়ার মাথাটা সেটা কিন্তু এই বস্তুটা যেভাবে করে ঘুরছে ঘুরছে সেই অনুযায়ী এটা এভাবে করে উঠবে, আবার এটা নিচে নামবে, আবার এটা নিচে নামবে, তারপর আবার উপরে উঠবে। আশা করি বুঝতে পারছো। দেখো তো এটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা যে আসলে মোশনটা কিভাবে হচ্ছে? যে যখন আমাদের এই কণাটা যখন এরকম উপরে উঠতেছে, তখন এখানকার কণাটা কিন্তু আস্তে 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 এই জায়গা যাচ্ছে, এই জায়গা যাচ্ছে, এই জায়গা যাচ্ছে, এখানে সর্বোচ্চ ছায়াটা কিন্তু এইভাবে করে পড়বে। আশা করি বুঝছো। তারপরে যখন এরকম এইভাবে করে ঘুরে আসতেছে কণাটা, ততক্ষণে কিন্তু এটা আবার নিচে নামছে, নিচে নামছে, আবার এই জায়গাতে আসলো, ঠিক আছে। তারপরে আবার এটা যখন নিচে নামতেছে ছায়াটা এরকম আসলো, তারপর আবার যখন উপরে উঠছে তখন ছায়াটা আবার এখানে আসলো। ওকে, তো তাহলে আমরা যেটা দেখলাম যে কণাটা টি ইজ ইকুয়ালস টু জিরোতে রডটা এরকম শোয়ানো অবস্থায় ছিল। কিছুক্ষণ সময় পরের যে অবস্থাটা হবে, যে আমাদের এই রডটা থেটা কোণ তৈরি করবে একটা নির্দিষ্ট মোমেন্টে, মোমেন্টটা কত? টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ডে আমাদের কণাটা থিটা একটা পজিশনে গেল। তাহলে আমাদের এইখানে যেই ছায়াটার মাথা ছিল, এটা কিন্তু ছায়ার মাথাটা, সেই ছায়ার মাথাটা কিন্তু এখান থেকে এইরকম একটা অবস্থানে আছে, এইরকম একটা অবস্থানে আছে। আচ্ছা, আমাকে একটু জানাও যে এই পর্যন্ত কি তোমরা বুঝতেছো কিনা, এটা কি ভিজুয়ালাইজ করতে পারছো কিনা? আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক মোটিভেশন দিলাম, হ্যাঁ, এবার আসো শুরু করি। যে আমাদের যেটা বলছিলাম যে হচ্ছে এই যে মোশনটা আছে, এই যে মোশনটা আছে এটা কি করতেছে? এটা হচ্ছে যে আমাদের এই রডটা সেটা এরকম করে বৃত্তাকার পথে ঘুরছে, আর এখান থেকে যে আলোটা যাচ্ছে সেটার ছায়াটা এরকম উপরে নিচে আপ ডাউন করছে। ছায়ার যেই টপ বিন্দুটা, শীর্ষ বিন্দুটা, সেইটা আসলে সরলছন্দিত গতিতে মুভ করছে। তাহলে আমি যদি সামহাও এই সরণের সমীকরণটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমার কাহিনী শেষ। আমাকে কি করতে হবে? জাস্ট এই সরণের সমীকরণটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এখন আসি কোন জায়গাতে? আমরা এখন আসি হচ্ছে এইখানে, হ্যাঁ, আমরা এখন আসি এই জায়গাতে আসি, ভালো কথা, এখানে আসি। এখন খেয়াল করো যে আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা, সেটা কিন্তু আসলে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বের সমান, ঠিক আছে। এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা সেটা এইটুকু দূরত্বের সমান। এখন আমরা ধরে নিচ্ছি যে এই যে রডটা, সে রডের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এ একক। রডের ব্যাসার্ধ কত? রডের ব্যাসার্ধ হচ্ছে এ একক। তাহলে টি ইজ ইকুয়ালস টু টি সময়ে আমরা ধরে নিলাম যে কণাটা থিটা পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে যদি এটা থিটা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, যে এইটুকু যে দূরত্ব, এটা যদি আমি ওয়াই বলি, তাহলে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি? না বুঝলে বলবা প্লিজ। ওয়াই সমান আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন থেটা, এটা বলা যাবে, কারণ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে
আমাদের যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা থিটা হলে তার বিপরীত বাহু লম্ব, এইটুকু দূরত্ব হচ্ছে a sin থিটা। ওকে, তাহলে y সমান সমান a sin থিটা, থিটা সমান সমান আমরা কি বলতে পারি? থিটা সমান সমান আমরা বলতে পারি ওমেগা ইন্টু টি। থিটা সমান সমান আমরা বলতে পারি ওমেগা ইন্টু টি। তাহলে দেখো y সমান সমান আমরা এখানে থিটা সমান সমান যেটা আসছে সেটা হলো a sin ওমেগা ইন্টু টি। খেয়াল করো এইখানে আমাদের কিন্তু এই থিটার মান যত চেঞ্জ হবে, আমাদের এই যে লম্বটা, সে লম্বর দৈর্ঘ্যটাও আস্তে আস্তে বাড়বে, থিটার সাথে সাথেই আবার লম্বটা কমবে এবং তারপরে আবার লম্বটা কিন্তু এভাবে করে পরিবর্তন হবে, এবং এই যে লম্বটা সেটাই কিন্তু আমাদের এই ওয়াইটাকে নির্দেশ করছে। তাহলে দেখো আমরা এখান থেকে যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কিন্তু একটা গতির সমীকরণ হয়ে গেল। কেন? কারণ আমি টাইমের ভ্যালুটা বিভিন্ন সময় বিভিন্ন রকম বসাবো এবং সেই অনুযায়ী আমাকে একটা সরণ পাওয়া যাবে, যে টাইমের ভ্যালু 0 হলে y কত, 1 সেকেন্ড হলে y কত, 2 সেকেন্ড হলে y কত, h ইজ ইকুয়ালস টু ut মাইনাস হাফ gt স্কয়ার যেভাবে করে কাজ করতো, এখানেও ঠিক সেভাবে করে আমরা কিন্তু একটা গতির সমীকরণ পেলাম। আচ্ছা, এইবার আমি মনে করলাম যে আগের বার তো যখন আমরা টাইম ইজ ইকুয়ালস টু 0 ছিল তখন আমাদের আদি যেই কোণটা সেটাকে আমরা ডেল্টা বলছি, আদি কোণ যেটা সেটাও ছিল 0 ডিগ্রিতে। কিন্তু এইবার খেয়াল করো টাইম সমান সমান যখন আমরা 0 বললাম তখন আমাদের যে ইনিশিয়াল কোণ, এটাকে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে ডেল্টা আছে। হ্যাঁ, আদি যে কোণ টাইম ইজ ইকুয়ালস টু 0 তে যে আদি কোণ, এটাকে আমরা আদি দশা বলে থাকি, কোণটাকে আমরা দশা বলে থাকি। আদি দশা যেটা সেটা হচ্ছে ডেল্টা। টাইম সমান যখন 0 ছিল আদি দশা ছিল ডেল্টা। এখন তারপরে কি হলো, টাইম ইজ ইকুয়ালস টু যখন টি হলো, এই কণাটা তো ওমেগা স্পিডে ঘুরছে, তাহলে আগে সে ডেল্টা একটা কোণে অলরেডি ছিল, এরপরে সে আরো থিটা ডিগ্রি কোণে ঘুরে গেল, টাইম ইজ ইকুয়ালস টু টি তে সেটা আরো থিটা ডিগ্রি কোণে ঘুরে গেল। খেয়াল করো শুরুতে এখানে ছিল, এটা তো ঘুরছে। আগের বার আমরা খেলাই শুরু করছিলাম এখান থেকে, এবার টাইম ইজ ইকুয়ালস টু 0 শুরু করছি এখান থেকে। মানে আমরা চাই যে আমাদের সব সময় যে বস্তুটা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করবে, বিষয়টা তো এরকম নাও হতে পারে। তো এই জন্য আমরা একটা র্যান্ডম পজিশন নিলাম, যে এই জায়গা থেকে মনে করলাম যে বস্তুটা এরকম ডেল্টা একটা কোণে আছে। যদি ডেল্টা কোণে থাকে তাহলে টি ইজ ইকুয়ালস টু 0 তে যে আদি দশা সেটা হচ্ছে ডেল্টা। এরপরে কি হলো, টি ইজ ইকুয়ালস টু যখন টি অর্থাৎ টাইম যখন একটু অতিবাহিত হয়েছে ততক্ষণে সেটা থিটা ডিগ্রি কোণে ঘুরছে, যেখানে থিটা সমান সমান আবার কি, থিটা সমান সমান হচ্ছে ওমেগা ইন্টু টি। তাহলে এখন যদি আমি বের করতে চাই যে আমাদের কণাটার অবস্থান কোথায়, কণাটার অবস্থান কোথায়, যে এই জায়গাতে আছে আমাদের কণাটার অবস্থান, তাহলে এই y যদি বের করতে চাই তাহলে এখন আমরা যেটা লিখব, y সমান সমান হবে a sin, এবার টোটাল অ্যাঙ্গেলটা কত, থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, y ইজ ইকুয়ালস টু a sin থিটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা হচ্ছে কি আমাদের মেইন ইয়ার সমীকরণটা, সরলসন্ধিত স্পন্দনের সমীকরণটা, y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, যেখানে কোনটার পরিচয় কি এটা একটু বলে দেই, y সমান সমান কি দেখলাম, a sin ওমেগা ইন্টু টি, a sin ওমেগা ইন্টু টি প্লাস ডেল্টা। দেখো এই যে ডেল্টা যেটা সেটা হচ্ছে কি আমাদের আদি দশা, ডেল্টা যেটা সেটা হচ্ছে কি আমাদের আদি দশা। ওকে, ওমেগা যেটা এইটার নাম আমরা দিই কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। টি যেটা এটা তো আমাদের সময়, এবং এ যেটা সেটাকে আমরা বলি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব বা বিস্তার বলি এটাকে, বিস্তার বা অ্যামপ্লিটিউড, যে সর্বোচ্চ যেই দূরত্বটা যাচ্ছে সাম্যাবস্থান থেকে সেটা হচ্ছে এ। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে টি সময়ে কণাটার সরণ, টি সময়ে কণার সরণ। ঠিক আছে, টি সময়ে কণার সরণ হচ্ছে ওয়াই। তাহলে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাই কিন্তু আমাদের সরল সন্ধিত গতির সমীকরণ, যেখানে আমি বিভিন্ন টাইম বসালে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে ওই মুহূর্তে তার অবস্থানটা কোথায়।
ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে তার অবস্থান কোথায়। ভাই এবার এখানে দেখো, সর্বোচ্চ বিস্তারটা কিভাবে পাবো? ওকে, দেখো সর্বোচ্চ বিস্তারটা কিভাবে পাবো। খেয়াল করো এই ছবিটার মধ্যে যে বলতো, আমরা যখন এখান থেকে যাত্রা শুরু করলাম তখন এটা উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে। যখন আমাদের এই লাঠিটা এই জায়গাতে আসে, তখনই বলতো এটা কি সর্বোচ্চ বিস্তারে আসে না? হ্যাঁ, কারণ যখন এটা আবার নেমে যাচ্ছে তখন তো এটা আবার বিস্তার থেকে নেমে যাচ্ছে। তাইলে যেই মুহূর্তে আমরা এইরকম পজিশনে আসি ওই সময় ওর যে সরণটা এটাই কিন্তু হাইয়েস্ট সরণ। তাহলে ওইটাই একদিকে যে সবচেয়ে যে দূরত্বে যাওয়া হচ্ছে ওইটাকে আমরা বলছি কিন্তু ওর বিস্তার। কারণ দেখো যখন এই কণাটা এখানে আসে তখন তো এটা সরাসরি এ, তাই না? তাহলে এটাই হচ্ছে ওর সর্বোচ্চ অবস্থান এ। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, এবার আমরা, শোনো, তুমি যদি এতক্ষণ কিচ্ছু না বুঝে থাকো তাহলে এটুকু মাথায় রাখো যে আমাদের সরলসন্ধিত স্পন্দনের কণার যে সরণ, সেই সরণটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখন আমরা কি করতে চাই, যেমন যে কোনো মুহূর্তে সরণ বের করছি, এখন আমরা চাই যে কোনো মুহূর্তে বেগ বের করতে। এখন বেগ বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? বেগ বের করার জন্যে আমাদেরকে এই সরণটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। সরণটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই এ সাইন ওমেগাটিকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে সেটা হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। ভাই এটা কিভাবে পেলেন? এটা ডিফারেন্সিয়েশন, জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন। এরপরে যদি আমি আবার এটাকে ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে এটা কি হবে? ডিভি বাই ডিটি। তাহলে এখানে যেটা আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? এটা হলো আমাদের এই যে, আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এরকম আসবে, কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন আসে, ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে ওমেগা সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, দেখো যে বিভিন্ন সময়ে কণাটার বেগ কত সেটা আমি বের করতে পারলাম, বিভিন্ন সময়ে কণাটার ত্বরণ কত সেটা আমি বের করতে পারলাম। এখন খেয়াল করো, আমাদের যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা মানে কিন্তু আবার এ ছিল, ওয়াই ছিল। তাহলে এ সমান সমান আমরা পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই, যেখানে ওয়াইটা কিন্তু ছিল সাম্যাবস্থান থেকে সরণ এবং ওমেগাটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, কারণ ওমেগাটা কনস্ট্যান্ট। ওমেগা তো ওই যে সমকৌণিক দ্রুতিতে ঘুরছিল, তাই না? তাহলে ওমেগাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। খেয়াল করো এটা কিন্তু সরলসন্ধিত গতির সমীকরণ। তার মানে আমরা এটাও প্রুফ করে ফেললাম যে ওই যে বৃত্তাকার গতির যে ছায়ার উপাংশটা, সেই উপাংশটা আসলে একটা সরলসন্ধিত গতির। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে কি কি পেলাম। যেটা পেলাম সেটা হচ্ছে যে বিভিন্ন মুহূর্তে কণার সরণ কত, বিভিন্ন মুহূর্তে কণার বেগ কত এবং যে কোনো মুহূর্তে কণার ত্বরণ কত, এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এবার আসো, আমরা তো বিভিন্ন মুহূর্তে এই কাহিনীগুলো করলাম। যদি এবার বের করতে চাই যে আমরা কিন্তু দেখো কার সাথে কার রিলেশন পাইছি, সরণের সাথে সময়ের রিলেশন পাইছি, বেগের সাথে সময়ের রিলেশন পাইছি, ত্বরণের সাথে সময়ের রিলেশন পাইছি এবং ত্বরণের সাথে সরণের আমরা একটা রিলেশন পাইছি। খেয়াল করো, সরণের সাথে সময়ের রিলেশন পাইছি, বেগের সাথেও সময়ের রিলেশন পাইছি, ত্বরণের সাথেও সময়ের রিলেশন পাইছি, ত্বরণের সাথে সরণের একটা রিলেশনও পাইছি। এখন আমাদের বের করার টার্গেট হচ্ছে যে আমরা চাই বেগের সাথে সরণের সম্পর্ক প্রকাশ করতে, বেগ এবং সরণের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করতে। খেয়াল করো আমরা কি পাইছিলাম, ভি সমান সমান ছিল ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখন একটা জিনিস আমি এভাবে লিখতে পারবো কিনা তুমি দেখো, ওমেগা এ যদি আমি এখানে রাখি তাহলে এখানে লেখা যায় 1 - সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা লেখা যায়, তাই না? কজ ওমেগা টি কে এটা লেখা যায়, ওই যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1 ওখান থেকে আসলো। তাহলে ওমেগা রুট ওভার কি লিখতে পারবো, এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে ওমেগা কমন নিলে যেটা আসবে রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এই পার্টটুকু মানে কত? এই পার্টটুকু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা কিন্তু আবার সরণের সমীকরণ ছিল। তাহলে দেখো আমরা কিন্তু খুব স্মার্টলি বেগের সাথে সরণেরও একটা সমীকরণকে প্রকাশ করলাম, বেগের সাথে সরণের একটা সমীকরণকেও প্রকাশ করলাম। ওকে, তাহলে দেখো আমরা যে যে সমীকরণগুলা পাইছি সেগুলা কি কি? ত্বরণ এবং সরণের সম্পর্ক তো আগেই দেখছি। কি কি দেখলাম? যে আমাদের বেগের সাথে যে সরণের সম্পর্ক সেটা হলো এরকম, v ইজ ইকুয়ালস টু a রুট ওভার ওমেগা a, v ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তারপরে a সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার y। এই দুইটা সমীকরণ আমরা পেলাম যে হচ্ছে বেগের সাথে সরণ এবং ত্বরণের সাথে সরণ, এরকম সমীকরণ আমরা পাইছি। তাইলে দেখো সব টাইপের সমীকরণই কিন্তু আমরা দেখলাম। একটা হচ্ছে যদি আমাকে কেউ বলে যে বেগটাকে তুমি সময়ের ফাংশন আকারে দেখাও তাইলেও আমি পারবো, ত্বরণটাকে তুমি সময়ের ফাংশন আকারে দেখাও তাহলেও আমি পারবো, সরণটাকে তুমি সময়ের ফাংশন আকারে দেখাও তাহলেও আমি পারবো, যদি বলে বেগটাকে তুমি সরণের ফাংশন হিসেবে দেখাও তাহলেও পারবো, ত্বরণটাকে তুমি সরণের ফাংশন হিসেবে দেখাও তাহলেও কিন্তু আমরা পারবো। তাহলে এরকম 5টা ইকুয়েশন কিন্তু আমরা শিখলাম। এইবার দেখো যে আমরা যদি বের করতে চাই যে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান কত, যেমন ত্বরণের ক্ষেত্রে আমরা সমীকরণ পাইছি a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো বলো তো আমাদের যদি a ম্যাক্স বের করতে চাই, a ম্যাক্স বের করতে চাইলে আমাদের কি করতে হবে? ওমেগা তো কনস্ট্যান্ট, তাহলে y এর মানটা ম্যাক্সিমাম হতে হবে, y ম্যাক্স পেতে হবে, y ম্যাক্স পেলে আমরা a ম্যাক্স পাবো। এখন সর্বোচ্চ y কত হবে? সেটা হচ্ছে বিস্তারের সমান, তাহলে ম্যাক্সিমাম যে এটা পাওয়া যাবে সেটা হচ্ছে এত মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে একটা জিনিস বুঝলাম এখান থেকে যে আমাদের কণার যে ত্বরণটা সেই ত্বরণটা সর্বোচ্চ হয় কোথায়? কণার ত্বরণটা সর্বোচ্চ হয় বিস্তারে। এগুলো একটা অবজেক্টিভ কিন্তু, যে কণার ত্বরণ সর্বোচ্চ হয় কোথায়? বিস্তারে কণার ত্বরণটা সর্বোচ্চ হয়, বুঝলাম। এবং মিনিমাম যদি বের করতে চাই, মিনিমাম কখন হবে? যখন আমরা ওমেগা তো কনস্ট্যান্ট, y এর মানটা যখন 0 অর্থাৎ বস্তু যখন সাম্যাবস্থানে থাকবে তখন আমাদের ত্বরণটা হয় সর্বনিম্ন। ওকে, এবার আসো v এর যে সমীকরণটা দেখলাম ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। খেয়াল করো যদি আমরা v এর ম্যাক্সিমাম মান চাই তাহলে আমাদের y এর যে ভ্যালুটা সেইটা কিন্তু মিনিমাম করে ফেলতে হবে, yটাকে মিনিমাম করে ফেলতে হবে, কারণ এটার থেকে যত কম বাদ যাবে ততই কিন্তু এটার মানটা বড় হবে। y মিনিমাম হচ্ছে 0, তাহলে v ম্যাক্স যেটা সেটা সমান সমান হচ্ছে ওমেগা ইন্টু a, কারণ যেহেতু y মিনিমাম হচ্ছে 0। ওকে, বুঝলাম, কোনো সমস্যা নাই, গেল। আচ্ছা, এইবার দেখো v সমান সমান যদি আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে চাই তাহলে ওমেগা রুট ওভার মিনিমাম ভ্যালু যদি বের করতে চাই v এর যদি মিনিমাম ভ্যালু বের করতে চাই তাহলে আমাকে এখানে y এর ম্যাক্সিমাম ভ্যালুটা বিয়োগ দিতে হবে। এবং y ম্যাক্স কত? y ম্যাক্স হতে পারে a, তাহলে সেক্ষেত্রে v মিনিমাম যেটা সেটা সমান সমান হবে ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস 0 a স্কোয়ার, অর্থাৎ v মিনিমাম যেটা সেটা হচ্ছে 0, v মিনিমাম যেটা সেটা হচ্ছে গিয়ে 0। তাহলে এটা কখন হচ্ছে? এটা যখন আমরা v মিনিমাম কখন পাচ্ছি? v মিনিমাম আমরা পাচ্ছি হলো বিস্তারে, বিস্তারে v মিনিমাম পাওয়া যাচ্ছে। আর v ম্যাক্সিমাম কোথায় পাচ্ছি? সেটা হলো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় বেগটা সবচেয়ে বেশি, যখন এটা ফেরত আসছে সাম্যাবস্থায় বেগটা সবচেয়ে বেশি আর বিস্তারে গিয়ে বেগটা সবচাইতে কম। ওকে, এগুলা বুঝলাম। এইবার আসো আমরা একটু শক্তি নিয়ে আলাপ করি, কণার শক্তি নিয়ে। তো যখন একটা কণা গতিশীল আছে, যে
ধরো কণাটা কিভাবে গতিশীল আছে, এটা হচ্ছে আমাদের সেই স্প্রিংটা, এখানে স্প্রিং এর ব্লক, এই কণাটা মনে করলাম বা এই ব্লকটা মনে করলাম ভি বেগে গতিশীল। তাহলে আমরা যদি এর গতিশক্তি বের করতে চাই তাহলে কি হবে, হাফ এম ভি স্কোয়ার হবে। এবং যদি এটা তার সাম্যাবস্থা হয়, মনে করলাম এটা হচ্ছে তার সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে কণার অবস্থান যদি এক্স হয় তাহলে তার যে পটেনশিয়াল এনার্জি হবে ইপি, সেটা হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে গতিশক্তি যেটা, সেটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ এম ভি মানে কি পাইছিলাম, ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু সরণটা এক্স তাহলে এক্স স্কোয়ার দেই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত আসছে এখান থেকে, হাফ এম ওমেগা স্কোয়ার। এখান থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা যখন স্প্রিং এর জন্য প্রমাণ করছিলাম, দেখো স্প্রিং এর জন্য যখন আমরা আসছিলাম, দেখো স্প্রিং এর জন্য যখন আমরা আসছিলাম সেটা ছিল a is equals to মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আর আমরা একটু আগে একটা প্রমাণ করলাম না যে সরলসন্ধিত স্পন্দনের জন্য মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স হয়, যেখানে এক্সটা হচ্ছে সরণ, ওয়াই দিয়ে করছিলাম, কিন্তু এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে সরণ। তাহলে খেয়াল করো এখানে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান সমান কিন্তু কে বাই এম। স্প্রিং এর জন্য পার্টিকুলারলি এটা খাটে কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার, এটা তো আমাদের ওই যে যদি বৃত্তাকার গতির সাথে তুলনা করি, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু কে বাই এম, এই জিনিসটা আসলে আমরা লিখতে পারবো, ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম। তাহলে আমরা এখান থেকে যেহেতু ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম এটা লেখা যায়, তাহলে কে সমান সমান কি লিখতে পারবো, এম ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারবো। তাহলে কে এম ইন্টু ওমেগা স্কোয়ার যদি কে হয় তাহলে কি লেখা যাবে, হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। একটা মজার জিনিস এখান থেকে লক্ষ্য করো, সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এটা হলো আমাদের টোটাল এনার্জি, এটা হলো আমাদের টোটাল এনার্জি। আর হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, এই যে হাফ কে এক্স স্কোয়ার বিভব শক্তি। তাহলে গতিশক্তি যেটা সেটা আমরা পেতে পারি যদি আমরা টোটাল এনার্জি থেকে বিভব শক্তিটাকে বাদ দেই। কেন ভাই এটা টোটাল এনার্জি? কারণ দেখো যখন আমাদের বস্তুটা এ অবস্থানে চলে যাবে তখন কিন্তু ওর বেগ থাকবে না, অর্থাৎ গতিশক্তি থাকবে না, সমগ্র শক্তিটাই হবে বিভব শক্তি। তাহলে টোটাল যে এনার্জিটা পাওয়া যাবে, টোটাল এনার্জি যেটা পাওয়া যাবে সেটা কিন্তু হবে হাফ কে ইন্টু এ স্কোয়ারের সমান। ঠিক আছে, তো ওই যে শক্তির নিত্যতা থেকে যে বস্তুর টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকবে, তাহলে আমাদের এখানে টোটাল যে এনার্জিটা সেটা যদি সবসময় কনজার্ভ থাকে, তাহলে এখানে গতিশক্তি যেটা সেটা টোটাল এনার্জি থেকে ইপি যেটা সেটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, টোটাল এনার্জি থেকে বিভব শক্তি যেটা সেটাকে বাদ দিলেই হয়ে যাচ্ছে। ওকে, ওকে। এছাড়া আমরা হচ্ছে আরেকটা ফর্মুলাও দেখতে পারি এভাবে, যে হাফ, আমরা ভি সমান কি দেখছিলাম, বা দেখো তো এক্স সমান সমান কি ছিল আমাদের সরণ, যেটা সাম্যাবস্থান থেকে সরণ, সেটার সমীকরণ কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর ভি সমান কি ছিল, ওমেগা ইন্টু এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই তো ছিল। এখন আমরা চলো টাইমের সাপেক্ষে এনার্জিটা একটু বের করি কত হয়। পটেনশিয়াল এনার্জি যেটা, এটার ফর্মুলা কি দেখছি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে যদি ওই যে টাইম ভ্যারিয়েবল যেটা এটা বসাই তাহলে কি আসছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এবং গতিশক্তি যেটা সেটা কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার যদি বসাই তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে যেটা আসছে হাফ এম ওমেগা স্কোয়ার মানে কে, হাফ কে এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। খেয়াল করে দেখো
আমাদের যেই বিভব শক্তির সমীকরণটা সেটা কি আসছে, আর আমাদের গতিশক্তির সমীকরণটা কি আসছে, এই দুইটাকে নিয়ে যদি আমি একত্রে এখন আসি, যে আমাদের টোটাল এনার্জি যেটা, সেটা কিন্তু পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জির যোগফল। পটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হলো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এবং গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ভাই এখান থেকে লক্ষ্য করো, হাফ কে এ স্কোয়ার যদি কমন নেই, তাহলে ভিতরে যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থাকে ওটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটাই হচ্ছে টোটাল সমীকরণটা, যেটা আমরা অলরেডি আগে দেখেছিলাম। আর বিভব শক্তি যদি আমি সময়ের সাপেক্ষে বের করতে চাই তাহলে সেটা এইরকম, আর গতিশক্তিটা যদি সময়ের সাপেক্ষে বের করতে চাই তাহলে সেটা এইরকম। ওকে, দেখো এখানে কিছু গ্রাফ আছে, এই গ্রাফটার দিকে লক্ষ্য করো। এখানে কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে আমাদের কোসাইনের কাইনেটিক এনার্জিটা কিসের গ্রাফ ছিল, কাইনেটিক এনার্জিটা ছিল হচ্ছে কজের গ্রাফ, আর আমাদের বিভব শক্তিটা ছিল হচ্ছে সাইনের গ্রাফ। হ্যাঁ ঠিক আছে। তো এইখানে আমাদের টোটাল যে এনার্জিটা, সেটা এই যে পিঙ্ক কালারের দাগ দিয়ে বোঝানো টোটাল এনার্জি যেটা, সেটা সব সময় কিন্তু কনস্ট্যান্ট আছে। এবং বিভব শক্তি যেটা, এটা আসলে একটা প্রান্ত থেকে শুরু হয়েছে, এটা একটা প্রান্ত থেকে শুরু হয়েছে, মানে সাম্যাবস্থান থেকে গ্রাফটা শুরু হয়নি। গ্রাফটা শুরু হয়েছে হচ্ছে, ছবিটা যদি আমি আঁকি, তাহলে এটা যদি সাম্যাবস্থা হয়, তাহলে আমরা গ্রাফটা যেটা আঁকছি, গ্রাফটা হচ্ছে এইরকম একটা পজিশন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, যে টান দিয়ে ছেড়ে দিছি ওই সময় তার দেখো বিভব শক্তি যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ। নীল কালার দিয়ে বিভব শক্তি বোঝাচ্ছে এটা সর্বোচ্চ। আর এই জায়গাতে তো বেগ শূন্য হয়ে যায় সাম্যাবস্থায়, ওই সময় তার গতিশক্তি শূন্য। যেহেতু স্কোয়ারের গ্রাফ, এজন্য নিচে যায়নি কোনো কিছু, জাস্ট একইভাবে এটা উপর থেকে আসে, আর এটা হচ্ছে নিচে বরাবর আছে। কিন্তু টোটাল যে এনার্জিটা, সেটা দেখো সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকছে। ওকে, দেখো আমরা যখন এই যে স্প্রিং এর বেলায় পড়ছিলাম, সেটা কি ছিল, স্প্রিং এর বেলাতে যে আমাদের ওমেগা সমান সমান আমরা কি পেলাম, রুট ওভার কে বাই এম, এটা প্রমাণ করছিলাম। এখন ওমেগা সমান সমান কি বলা যায়, ওমেগা সমান বলা যায় 2π/t সমান সমান হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে দেখো টি মানে তো পর্যায়কাল ছিল, টি সমান সমান আসছে 2π রুট ওভার এম বাই কে, এবং এইটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে স্প্রিং এর জন্য পর্যায়কালের সমীকরণ। তাহলে স্প্রিং এর পর্যায়কাল কিসের উপর নির্ভর করে, স্প্রিং কনস্ট্যান্ট এবং স্প্রিং এর ভরের উপরে। স্প্রিং কনস্ট্যান্ট এবং স্প্রিং এর ভরের উপরে কিন্তু পর্যায়কালটা ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, গেল। এবার আসো সরল দোলকের জন্য কি হয় পর্যায়কালের সমীকরণটা, যে আমাদের যদি এটা সিলিং হয়, এখান থেকে যখন আমরা একটা বস্তুকে ঝুলাই দিলাম, এখানে মনে করলাম একটা বব রাখা আছে, তাহলে এটার ভর যদি হয় m, এবং আমাদের কার্যকরী যে দৈর্ঘ্য সেটা যদি হয় l, কার্যকরী দৈর্ঘ্য যদি হয় l, এবং এই স্থানের অভিকর্ষজ ত্বরণ যদি হয় g, আমি যদি এই সরল দোলকটাকে একটু টান দিয়ে ছেড়ে দেই, তখন আমরা এর যে পর্যায়কালের সমীকরণটা পাবো সেটা হবে 2π√l/g, 2π√l/g। ঠিক আছে, সহজ জিনিস। এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য লেংথটা, আর জি হচ্ছে ওইটার যেই তোমার ওই স্থানের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে নির্দেশ করছে। ওকে, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরল দোলকের ধীরে চলা বা দ্রুত চলা। আমরা এখান থেকে আসলে এই ছবিটাকে যদি নিয়ে আসি, দেখো ছবিটাকে যদি নিয়ে আসি, তাইলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক ধরনের সরল দোলক আছে যেগুলাকে আমরা সেকেন্ড দোলক বলি, যেগুলাকে আমরা সেকেন্ড দোলক বলি। সেকেন্ড দোলক হচ্ছে এমন ধরনের দোলক যেগুলার এক পাশ থেকে আরেক পাশে যেতে 1 সেকেন্ড লাগে, এক পাশ থেকে আরেক পাশে আসতে আবার 1 সেকেন্ড লাগে, এক পাশ থেকে এক পাশে যেতে 1 সেকেন্ড, আবার ওই পাশ থেকে আগের জায়গায় আসতে 1 সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত, অর্থাৎ কতক্ষণ সময় আবার আগের জায়গায় ফেরত আসছে, সেই পর্যায়কাল টি হলো 2 সেকেন্ড, এখন আমরা দেখেছি পর্যায়কালের যে সমীকরণটা টি সমান সমান ছিল
2π√L/g। এই পর্যায়কালটা আসলে কিসের উপরে ডিপেন্ড করছে? পর্যায়কালটা কার্যকরী দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করছে এবং জি এর উপরে কিন্তু ডিপেন্ড করছে। তাহলে জি যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলেও কিন্তু পর্যায়কাল চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের দোলনকালটা পরিবর্তন হবে। আর এল যেটা কার্যকরী দৈর্ঘ্য, এটা ধরলাম আমি ফিক্সড আছে আপাতত। এলও যদি পরিবর্তন হয় তাহলেও তো এই জিনিসটা পরিবর্তন হবে। এখন কথা কি? কথা হচ্ছে যে আমরা মনে করো একটা সেকেন্ড দোলক নিলাম। এখন সেকেন্ড দোলক যখন নিচ্ছি তার মানে দোলকটা এক পাশ থেকে আরেক পাশে যেতে 1 সেকেন্ড লাগায়, এক পাশ থেকে আবার আরেক পাশে আসতে আরেক সেকেন্ড লাগাচ্ছে। এখন আমি যদি ওই দোলকটা দেখে আমি সময় গণনা করি তাহলে এক দিন মানে কত সেকেন্ড আসলে নর্মালি? এক দিন সমান সমান মানে হচ্ছে 24 ঘন্টা। এক ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে আবার 60 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে আবার 60 সেকেন্ড। তাহলে এটা হিসাব করে দেখো আসে ৮৬,৪০০ সেকেন্ড। তার মানে আমাদের যে দোলকটা আছে, সরল দোলকটা আছে, যদি এটা একটা প্রপার সেকেন্ড দোলক হয় তাহলে এই সেকেন্ড দোলকটা কিন্তু দিনে ৮৬,৪০০ বার অর্ধ দোলন দিবে। খেয়াল করো, পূর্ণ দোলন মানে কি? এক পাশ থেকে এক পাশে গেল আবার আগের জায়গায় আসলো, এটাকে আমরা বলি পূর্ণ দোলন। আর অর্ধ দোলন কোনটা? যে এক পাশ থেকে একদিকে গেলাম এটা অর্ধেক দোলন, এপাশ থেকে আবার এপাশে আসলাম এটা আরো অর্ধেক দোলন। তাহলে আমাদের অর্ধ দোলনের সময়কাল তো ছিল 1 সেকেন্ড। তাহলে কণাটা যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, সরল দোলকটা যখন আবার এক পাশ থেকে আরেক পাশে আসবে, এরকম করে সে টোটাল ৮৬,৪০০ বার সারা দিনে তার দোল খাওয়ার কথা। সারা দিনে তার ৮৬,৪০০টা দোল খাওয়ার কথা। এখন আমি দেখলাম যে সাপোজ আমাদের এই দোলকটা কয়টা দেওয়ার কথা যদি সঠিক সেকেন্ড দোলক হয়, যদি প্রপার এটা একটা সেকেন্ড দোলক হয়, সেকেন্ড দোলক দিনে ৮৬,৪০০টি অর্ধদোলন দিবে। ৮৬,৪০০টি অর্ধদোলন দিবে। ঠিক আছে, একটা সেকেন্ড দোলক দিনে ৮৬,৪০০টা অর্ধদোলন দিবে, এটাই কিন্তু হওয়ার কথা। একটা সেকেন্ড দোলক দিনে ৮৬,৪০০টা অর্ধদোলন দিবে। কিন্তু দেখা গেল আমাদের দোলকটায় কোনো একটা ফল্ট আছে। ফল্ট আছে, অথবা যেটা হতে পারে টি সমান সমান তো 2π√L/g ছিল। কিন্তু বলতো আমরা যদি এই দোলকটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাই, এই দোলকটাকে নিয়ে আমরা যদি ধরো পাহাড়ের উপরে উঠে যাই, কত জি এর মান উচ্চতায় কমে উঠলাম? যাবে। রাইট, থ্যাংক ইউ। যে আমরা যদি এটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠি, ধরো এই উচ্চতায় উঠলাম, তখন এইরকম একটা পজিশনে কিন্তু আমাদের জি এর মানটা চেঞ্জ হবে। আর যদি জি এর মান পরিবর্তন হয় তাহলে টি সমান সমান হচ্ছে 2π√L/g প্রাইম হবে। যার ফলে আগে যেটা 2 সেকেন্ড দিত, বা আগে যেটার পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, এখন এই জি প্রাইমটা পরিবর্তন হওয়ার কারণে টি এরও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখব। এখান থেকে যে টি এর পরিবর্তনটা থেকে বেসিক্যালি আমরা কিন্তু হিসাব করতে পারি যে পাহাড়ের উচ্চতাটা কত। সেটা কিভাবে, ওইটাই এখন দেখব। যে আমি দেখলাম নিচে আমার যে অর্ধ দোলন দেয়, বা নিচে যে পর্যায়কাল আর উপরে পর্যায়কাল, এই দুইটা পর্যায়কালের পার্থক্যটা থেকে আমরা মেজার করতে পারবো, বা অনুপাত থেকে আমরা মেজার করতে পারবো যে আমাদের এই এইচটা আসলে কত। তো আগে চলো টিটা দিয়ে আমরা একটু হিসাব করে ফেলি। যেমন এখানে দেখতে পাচ্ছ এটা যদি টি প্রাইম হয় তাহলে টি প্রাইম বাই টি এই অনুপাতটা আসলে কি হবে? √, হবে হচ্ছে আমাদের জি বাই জি প্রাইম। আচ্ছা, আবার জি বাই জি প্রাইম মহাকর্ষ সূত্র থেকে আমরা কি দেখে আসছি? এই জি প্রাইমের জায়গায় আমরা লিখতে পারবো আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জি এর জায়গায় লিখতে পারবো আর স্কোয়ার। কেন? কারণ জি সমান সমান জি ইন্টু এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ছিল। তো যখন জিতে আসি ভূপৃষ্ঠে তখন সেটা ব্যাসার্ধের সমান, আর যখন ভূপৃষ্ঠ থেকে উপরে তখন আমরা আসি আর প্লাস এইচ এর অবস্থানে। তাহলে দেখো টি প্রাইম বাই টি যেটা, সেটা সমান সমান আসছে হলো আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর
অর্থাৎ 1+h/r। তাহলে তার মানে হলো আমি যদি দেখি যে আমাদের পর্যায়কালটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঘড়ি ধরে দেখি যে আরে একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগলো, সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা হিসাব করে কিন্তু আমি পাহাড়ের উচ্চতা কত সেইটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন এই পর্যায়কালটা কি করে পরিমাপ করা যায় সেটার আরো কিছু নাইস আইডিয়া আছে, সেগুলো এখন আমরা দেখব। খেয়াল করো, আমি দেখলাম যে আমাদের পর্যায়কালটা দিনে কয়টা দেওয়ার কথা, ৮৬,৪০০টা অর্ধদোলন দেওয়ার কথা। কিন্তু আমি দেখলাম যে আমি সারাদিন ধরে ওই সেকেন্ড দোলকের দিকে তাকায় আছি, আমি দেখলাম দিনে এটা এক্সটি অর্ধদোলন কম দিল, এক্সটি অর্ধদোলন কম দিল। হ্যাঁ, এক্সটি অর্ধদোলন কম দেয়, এটা আমি দেখলাম। এখন দেখো, যদি এক্সটা অর্ধদোলন কম দেয় তাহলে তার পর্যায়কাল আমি বের করতে চাই। তো খেয়াল করো, আগে কি হতো, আগে হতো ৮৬,৪০০টি অর্ধদোলন দিত, অর্ধদোলন দিত ৮৬,৪০০ সেকেন্ডে। এটা কিন্তু স্বাভাবিক যে সেকেন্ড দোলক সেটার কথা বলছি, স্বাভাবিক সেকেন্ড দোলক এই কাজটা করত, ৮৬,৪০০টা অর্ধদোলন দিত ৮৬,৪০০ সেকেন্ডে। কিন্তু এখন আমরা কি দেখলাম যে আমাদের এটা কমে গেছে, এক্সট্রা অর্ধদোলন এটা কম দিচ্ছে। তাহলে ৮৬,৪০০ মাইনাস এক্সটি এতটি অর্ধদোলন এখন দিবে ৮৬,৪০০ সেকেন্ডে। কি করলাম, যে আগে পুরো একদিন ধরে আমি যদি তাকায় থাকতাম তাহলে দেখতাম এটা ৮৬,৪০০টা অর্ধদোলন দিচ্ছে, কিন্তু ওইটাকে উপরে নিয়ে গেছি যার ফলে ওইটা আগের মতন পর্যায়কালে তো আর নাই। তো এখন আমি দেখলাম যে ৮৬,৪০০টা থেকে সে একদিন পরে ৮৬,৪০০ কিছু কম সংখ্যক দোলন দিচ্ছে আমাকে। তাহলে ৮৬,৪০০ মাইনাস এক্সটা দোলন এখন দিচ্ছে অরিজিনালি এত সেকেন্ডে। তাহলে একটা অর্ধদোলন দিবে কত সেকেন্ডে সেটা বের করব, ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স সেকেন্ডে। এবং দুইটি অর্ধদোলন মানে কি বলতো, দুইটা অর্ধদোলন মানে একটা পূর্ণ দোলন, অর্থাৎ ওই পূর্ণ দোলনের যে টাইমটা সেটাকে আমরা তো পর্যায়কাল বলি। তাহলে ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স, এইটা হচ্ছে আমাদের ওই টি প্রাইম যেটা সেটা নির্দেশ করছে। খেয়াল করো আমাদের এখানে কি হয়েছিল, এক্সট্রা অর্ধদোলন কম দেয়। তাহলে বলো তো আমাদের কি আসলে পর্যায়কালটা বেড়ে গেছে না? কিভাবে বেড়ে গেছে, যে মনে করো আগে সে ২০টা অর্ধদোলন দিত একদিনে, সাপোজ একদিনে সে ২০টা অর্ধদোলন দিত, এখন আমি দেখলাম একদিনে সে ১৫টা অর্ধদোলন দিচ্ছে। তাহলে কি আমাদের ঘড়িটা কি ফাস্ট হয়ে গেছে না স্লো হয়ে গেছে বলো তো? আগে একদিনে সে ২০টা দোলন দিত, ২০টা দোলন দিত, কিন্তু এখন আমি দেখলাম একদিনে সে ১৫টা দোলন দেয়, তাহলে কি ফাস্ট হয়েছে না স্লো হয়েছে? স্লো হয়েছে ভাই। স্লো হয়ে গেছে, এটা মোশনটা অনেক স্লো হয়ে গেছে। কিন্তু পর্যায়কালটা কি কমছে না বাড়ছে বলো তো? পর্যায়কাল তো সময়, পর্যায়কাল বাড়ছে বাড়ছে ভাই। পর্যায়কাল বাড়ছে, থ্যাংক ইউ। কেন? কারণ হচ্ছে আমরা যখন এটা আগে ২০টা দোলন দিত তখন একটা স্পিডে ছিল এবং টাইমটা কম লাগতো, কিন্তু যখন একদিনে ১৫টা মাত্র দোলন দিচ্ছে বা 10টা দোলন দিচ্ছে তখন কিন্তু এটা এক পাশ থেকে আবার ঘুরে আগের পাশে আসতে তার এখন আগের থেকে বেশি সময় লাগছে। তাহলে পর্যায়কাল আমি একটু এটা লিখে দিচ্ছি যে টি যখন বাড়ে তখন আমরা বলি যে ঘড়ি স্লো হয়ে গেছে, আমরা এটাকে বলি যে ঘড়ি স্লো হয়ে গেল। ঠিক আছে, টি বাড়া মানে ঘড়িটা স্লো হয়ে গেল। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এক্সটি অর্ধদোলন কম দিচ্ছে, এক্সটি অর্ধদোলন কম দিবে। ঠিক আছে, আর টি প্রাইমের যে ফর্মুলাটা হবে তখন সেটা হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০। বলো তো এখানে তো প্লাস মাইনাস এক্স হবে, তো যখন ঘড়ি স্লো হয়ে গেল, ঘড়ি স্লো হয়ে গেল অর্থাৎ পর্যায়কাল বেড়ে গেল, বলো তো বাড়ার জন্য আমাদের নিচের সংখ্যাটা কি?
কমতে হবে না? যদি এটা বাড়াতে চাই তাহলে এটা কমতে হবে। তাহলে কমানোর জন্য তো আমরা এক্স মাইনাস করবো, এভাবে করেও মনে রাখতে পারো। তাহলে টি যখন বেড়ে যাবে তখন তো আমাদের এই লবটা ছোট হতে হবে, আর লব যদি ছোট হয় তাহলে তো আমাদের এটা বেড়ে যাবে। ছোট করার জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে, যেটা এখানেই আসছে আসলে। যখন ঘড়ি স্লো হয়ে যাবে, এক সেকেন্ড মানে ঘড়িটা স্লো হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের নতুন যে অর্ধদোলনটা হবে সেটা হচ্ছে এরকম, নতুন যে পর্যায়কাল হবে সেটা এরকম। এইবার আসো, মনে করলাম যে আমাদের ঘড়িটা এক সেকেন্ড ফাস্ট হয়ে গেল। যদি আমাদের ঘড়ি ফাস্ট হয়ে যায়, অর্থাৎ একদিনে আগে সে 20টা দোলন দিত, এখন সে 30টা দোলন দেয়, তাহলে তার পর্যায়কাল কি বাড়লো না কমলো বলো তো? কমে যাবে ভাই। কমে যাবে, কারণ এখন আরো ফাস্ট মুভ করছে সে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখব যে টি প্রাইম যেটা হচ্ছে সেটা কি হবে, 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400, এখানে কি হবে, প্লাস না মাইনাস? আমাদের এটা যখন কমে যাচ্ছে তখন আমাদের এটা প্লাস করতে হবে। তাহলে প্লাস কখন করব? যখন ঘড়ি ফাস্ট হচ্ছে, ঘড়ি এক সেকেন্ড বা ঘড়ি ফাস্ট হচ্ছে, ঘড়ি ফাস্ট চললে, ঠিক আছে? যদি ঘড়ি ফাস্ট চলে তাহলে এটা করব। এখন খেয়াল করো এখানে আরো যে সমস্ত ভ্যারিয়েশনগুলো থাকে, আমাদেরকে অনেক সময় এই এক্সটা বিভিন্ন ফর্মে দিয়ে দেয়। আমাদেরকে অনেক সময় বলে যে দিনে 1 সেকেন্ড স্লো চলে, দিনে 1 সেকেন্ড। যখন বলবে দিনে 1 সেকেন্ড ফাস্ট বা স্লো, ফাস্ট বা স্লো, তখনকার ফর্মুলা হচ্ছে টি প্রাইম সমান সমান 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস এক্স। ঠিক আছে, ফাস্ট বা স্লো। এখন যদি বলে ঘন্টায় 1 সেকেন্ড স্লো, ঘন্টায় 1 সেকেন্ড স্লো, তখন আমরা কি করব? ঘন্টায় 1 সেকেন্ড স্লো মানে দেখতে হবে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে স্লো বা ফাস্ট, তাহলে সেক্ষেত্রে 3600 প্লাস মাইনাস এক্স দেওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ যততে যত সেকেন্ড, ওই সময়টা আমাদেরকে এখানে বসানো লাগবে, ওইটা সেকেন্ডে আমাদেরকে এখানে বসানো লাগবে। আশা করি বুঝছো। ভাই উপরে টি প্রাইমে 2 দ্বারা গুণ করতে হবে না? উপরে, হ্যাঁ রাইট, উপরে টি প্রাইম যেহেতু 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যদি এবার ওই যে এই ফর্মুলাটা পাইছিলাম সেটা যদি একটু নিয়ে আসি, তাহলে দেখো এখান থেকে যদি আমি ফর্মুলাটা নিয়ে আসি। আগের ফ্রেমটা আরেকবার একটু দেন, তুলতেছিলাম। কোনটা ভাইয়া? লাস্টেরটা, দাঁড়াও, লাস্টেরটা ভাই। স্লাইডটা এটা 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 ভাইয়া? জি, 1 মিনিট 1 মিনিট। ওকে ওকে, বলো তো 1 মিনিটে এত সেকেন্ড স্লো হলে কি হবে? এখানে কত বসাবা 1 মিনিট হলে? 60। 60 ইন্টু 2 বাই 60 ভেরি গুড, থ্যাংক ইউ প্লাস সো মাচ। মাইনাস। জোস, জি ভাই, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার দেখো যে আমাদের টি প্রাইম বাই টি, তাই না? তাহলে টি তো ছিল সেকেন্ড দোলক, এটা 2 সেকেন্ড, কোনো সমস্যা নাই। আর টি প্রাইম যেটা, একটু মাইকটা মিউট করো, 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই, বলো তো যখন এটা উপরে যাচ্ছে এই পুরো ভ্যালুটাকে একের থেকে বড় না? হ্যাঁ। যদি একের থেকে বড় হয় তার মানে কি টি প্রাইমের ভ্যালু বড় না? হ্যাঁ। টি প্রাইম বেশি হয়ে যাচ্ছে, তার মানে বলো তো ঘড়ি কি ফাস্ট না স্লো? স্লো হবে। স্লো হবে। তাহলে টি প্রাইম যেহেতু বেশি হয়ে যাচ্ছে, একের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চিন্তে এখানে কিন্তু মাইনাস দিয়ে দিব, কারণ টি প্রাইম যখন বেশি তখন তো এটাকে মাইনাস করতে হচ্ছে। তো এটা সমান সমান হচ্ছে 1 প্লাস এইচ বাই আর, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মজার ব্যাপার হলো 2 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, সিম্পল এরকম একটা সমীকরণ দাঁড়াবে, 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এক্স সমান সমান 1 প্লাস এইচ বাই আর। তার মানে দেখো, তুমি যদি এটা একদিন ধরে করা লাগবে সেটা না, তুমি 1 মিনিটই নাও, 1 মিনিটে এটা যতটুকু কম দোলন দিচ্ছে বা যতটা অর্ধদোলন কম দিল, সেটা যদি তুমি হিসাব করো তাহলে কিন্তু ওই যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তুমি উপরে উঠছো সেটা কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে এটা বের করতে পারবা। এবার আসো যদি গভীরতার কথায় আমরা আসি,
গভীরতার জন্য জি প্রাইম আর জি এর যে সম্পর্কটা ছিল আমরা দেখেছিলাম মহাকর্ষ চ্যাপ্টারে, সেটা ছিল এই রকম। আচ্ছা, তাহলে দেখো জি প্রাইম বাই জি এইটা সমান সমান, বা জি বাই জি প্রাইম কি ছিল, জি বাই জি প্রাইম যদি আমি নেই তাহলে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এইচ বাই আর, তাই তো? তাইলে এটাকে রুট করলাম, এটাকে রুট করলাম, এবং এটা হচ্ছে টি প্রাইম বাই টি। কি করছি আশা করি বুঝছো। পর্যায়কালের অনুপাত নিছিলাম, এটা হলো এইচ গভীরতায় হিসাব করছি আমরা, এইচ গভীরতায়, এইচ গভীরতায় পর্যায়কাল কেমন হবে। তাহলে এইচ গভীরতায় আমাদের জি প্রাইমের ভ্যালুটা এভাবে আসছে, টি প্রাইমের সাথে টি এর রিলেশনটা এরকম, এবং জি সমান সমান জি বাই জি প্রাইম যেটা সেটা সমান 1 বাই 1 মাইনাস এইচ আর, এভাবে লেখা গেল, কোনো সমস্যা নাই। তাহলে দেখো টি প্রাইম বাই টি মানে আমরা আবার কি লিখতে পারি, ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স সমান সমান, এটাকে একটু মানুষ বানাই আসি, 1 মাইনাস এইচ বাই আর যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, নিচে লিখলাম আর, উপরে লিখলাম হচ্ছে আর মাইনাস এইচ, তার মানে আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ, এভাবে করে এটাকে লেখা যায়। তাহলে রুট ওভার আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ, এখান থেকে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ যেটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় আমরা আছি। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় আছি, অথবা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছি, সেটার জন্য এই ফর্মুলাটা। ওকে, তাইলে ভাইয়া এই ফর্মুলাগুলোই আমাদের মেইনলি এখানে আছে, এগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? এগুলা মিস করা যাবে না, এগুলা খুব গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি হচ্ছে ওই যে ফাস্ট স্লো কোনটা কিভাবে কাজ করছে ওইটা খেয়াল রাখলেই হয়ে যাবে। ওকে, তো তাহলে আমাদের দেখো এর মধ্যে টপিকগুলা কি কি আছে। টপিকে প্রথমে আছে হচ্ছে আমাদের সরলছন্দিত গতির সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ, তারপরে হচ্ছে বেগের সাথে সরণের সম্পর্ক, ত্বরণের সাথে সরণের সম্পর্ক, এইগুলা। এরপরে আমরা আসলাম শক্তি রিলেটেড বিভিন্ন ইকুয়েশনে, তারপরে আমরা আসলাম স্প্রিং এর পর্যায়কাল 2 পাই রুট ওভার এম বাই কে, তারপরে আমরা আসলাম সরল দোলকের পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, এবং তারপরে ফাইনালি আসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে ঘড়ি সেকেন্ড দোলক স্লো হয়ে যাওয়া বা ফাস্ট হয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের যে সামারি সেটা। এছাড়া আরেকটা জিনিস আছে সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে স্প্রিং এর সমবায়, যে যখন আমাদের কাছে দুইটা স্প্রিং আছে, ধরো দুইটা স্প্রিং আছে, এই স্প্রিংটা হচ্ছে K1, এইটা হচ্ছে K2, যখন সিরিজে দুইটা স্প্রিং লাগানো থাকবে তখন যে তুল্য স্প্রিং কনস্ট্যান্টটা সেটা হয়ে যায় 1/K1 প্লাস 1/K2, অর্থাৎ ওই যে ক্যাপাসিটরের মতন কাজ করতেছে সিরিজে থাকলে এরকম ফরম্যাট। আর যদি সমান্তরালে থাকে, এটা K1 এটা K2, তাহলে K ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হবে জাস্ট K1 প্লাস K2। আরেকটা জিনিস অনেক সময় প্রশ্ন করে, সেটাও একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের স্প্রিংটাকে কেটে অর্ধেক করলে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে। তো দেখো এরকম টাইপের প্রবলেমগুলোর জন্য আমাদের যে স্প্রিংটার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা মনে করলাম এল একক, হ্যাঁ, এবং স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তো আমাদের এই এল আর কে এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আমি যদি এটাকে কেটে এখন অর্ধেক করে দেই তাহলে এটা হয়ে যাবে কত, L/2 হয়ে যাবে। তখন আমাদের নতুন যে স্প্রিং ধ্রুবকটা সেটা কিন্তু আগেরটার থেকে বেড়ে যাবে, অর্থাৎ কে প্রাইম যেটা সেটা কিন্তু হয়ে যাবে 2 ইন্টু কে। ঠিক আছে, এই ফরম্যাটটা কিন্তু এটা সবসময় মেনে চলবে, যে দৈর্ঘ্য ইনটু আমাদের যে তোমার স্প্রিং কনস্ট্যান্টের গুণফল, এটা সবসময় সেম থাকবে, দুইটা জিনিসের গুণফল সবসময় সেম থাকবে। এবং এটাও স্বাভাবিক চিন্তা করা, কে মানে কি ছিল, যে 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে কি পরিমাণ বল প্রয়োগ করা লাগে। তো যখন আমরা স্প্রিংটাকে কেটে অর্ধেক করে দিচ্ছি তখন তো আসলে 1 মিটার টানতে আরো অনেক বেশি পরিমাণ আমাদেরকে বল প্রয়োগ করা লাগবে, যার ফলে স্প্রিং কনস্ট্যান্টটা বেড়ে গেল আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।